সো থ্যাংকস अगेन ফর জয়নিং। আজকে আমাদের সাথে গেস্ট আছেন আনিস রাফিদ ভাই। সো উনি বর্তমানে কাহাফের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাহাফ ব্রাউজারের মেশিন লার্নিং পার্টটা এক্সটেন্সিভলি দেখতেছেন। সো আনিস রাফিদ ভাই, আপনি কি আছেন আমাদের সাথে? জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ও নাইস। এআই যুগে তো আপনার ব্যাকগ্রাউন্ডও এআই এর মতো হয়ে যাচ্ছে ভাই। ইটস রিয়েলি নাইস। সো আজকে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে যে আহ, এই যে এমএল এর যুগে আমরা চলে আসছি, তো কিভাবে আসলে আমরা এমএল কে ইউজ করতে পারি, আমাদের কি কি জানা দরকার। আসলে আমরা যারা এখনো শুরু করতে পারি না এমএল রিলেটেড কোনো টপিক অথবা রিসার্চ, তো আমরা আসলে কিভাবে শুরু করতে পারি, অথবা যাদের আসলে ইচ্ছা আছে এটা এই রিলেটেড ফিল্ড সম্পর্কে জানার, ইনশাল্লাহ আজকে আমরা এগুলা বিষয় নিয়ে অনেক আলোচনা করব এবং আপনাদের কোশ্চেনও নেওয়া হবে। তো আপনারা যারা কোশ্চেন করতে চান, আপনারা চাইলে পডকাস্টের মাঝখানে কমেন্টে প্রশ্ন করে রাখতে পারেন। আমরা ইনশাল্লাহ সময় মতো এই আপনাদের কোশ্চেন গুলো পিক করবো ইনশাল্লাহ। তো চলেন আমরা শুরু করি ইনশাল্লাহ। আনিস ভাই কেমন আছেন? এত এই তো রাতে ভাই, আপনার কি জয়েন অবস্থা? করছেন। এই তো আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আর একটা বলে রাখি, আমি আর আনিস ভাই হচ্ছে সহকর্মী। তা বর্তমানে আমি কাহাব গার্ডে দেখতেছি, আর আনিস ভাই কাহাব ব্রাউজার দেখতেছেন। তো বলা যাচ্ছে যে আমরা আসলে মুসলিম উম্মাহ থেকে শুরু করে অনেক মানুষের হারাম কাজ থেকে বাঁচার জন্য, হারাম সাইট গুলো থেকে বাঁচার জন্য, হারাম জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমরা আসলে লড়াই করে যাচ্ছি আর কি। তো এগুলো নিয়ে আসলে আমরা আজকে জানবো কিভাবে আসলে এমএল ইম্পাওয়ার করে কাহাব ব্রাউজার কাজ করতেছে মানুষকে হারাম সাইট থেকে বাঁচানোর জন্য। তো সর্বোপরি আনিস ভাই, আপনি যদি আপনার সম্পর্কে শুরুতে কিছু যদি বলতেন। ধন্যবাদ ভাই। তো আমার সম্পর্কে ছোট করে কিছু বলি যে আসলে আমি কই থেকে পড়ালেখা করছি, কিভাবে আসছে, একটু শর্ট ডেসক্রিপশন দিয়ে দেই। আসলে অবশ্যই। আমি পড়ালেখা করছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে, সিএসসি ডিপার্টমেন্ট থেকে। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় 2019-এ। আর আমার ওই গ্রাজুয়েশন কমপ্লিটের সাথে সাথে আমি স্টার্ট আপে জব করি। আমার ক্যারিয়ারে বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় আসলে স্টার্ট আপে কাজ করা এই পর্যন্ত। মাঝখানে একটা হয়তো বা একটু বড় কোম্পানি ছিল, বাট ম্যাক্সিমাম জায়গায় স্টার্ট আপে কাজ করছি ক্যারিয়ারের শুরু থেকে একদম। তো আমার ফার্স্টে আমি শুরু করছিলাম আসলে আমার থিসিস থেকে। আমার এই এমএল এআই বা মেশিন লার্নিং এর যে আসলে নলেজটা, এটা আসলে শুরু হয় আমার বলা যায় যে ফোর্থ ইয়ার থেকে অ্যাকচুয়ালি মেইন জার্নি শুরু হয়। আর মেইন জার্নিটাই শুরু হয় আমার আসলে থিসিস থেকে। থিসিস যে রিসার্চ ছিল, সেই রিসার্চ থেকে। আমার রিসার্চ টপিক ছিল আসলে ড্রাইভার ফেস অ্যান্ড ড্রোজিনেস ডিটেকশন আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডিটেকশন। এই দুইটা রিসার্চের উপর আমার জার্নালে আর কনফারেন্সে 3টা পাবলিকেশনস আছে। তারপর আমি স্টার্ট আপে ম্যাক্সিমাম জায়গায় আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। ফার্স্টে যে স্টার্ট আপটায় ছিলাম ওটাতে 6 মাস সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। তারপর সেকেন্ড যে স্টার্ট আপে ছিলাম, প্রাইস সোসাইটি, ওইটাতেও প্রায় আপনাদের এমএল ইঞ্জিনিয়ার প্লাস সফটওয়্যার ইঞ্জিনিয়ার দুইটা রোলই আসলে প্লে করতে হয়েছে, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টে কাজ করা হইতো তখন। আর দেন হচ্ছে আসলে জয়েন করি একদম আপনার রিমোটলি জব, সেটা হচ্ছে ইউএস এর একটা স্টার্ট আপ কোম্পানি। সেখানে নো কোড প্ল্যাটফর্ম ডিজাইন করতেছিল, নো কোড প্ল্যাটফর্ম বিল্ড করতেছিলাম আমরা। ওইটাতে একদম রুট থেকে আমার কাজ করা হয়েছে, ওখানে প্রায় 4 বছর 4.5 বছর কাজ করা হয়। দেন জয়েন করে কাহাফে লাস্ট ইয়ার। কাহাফে জয়েন করার পর এখানে শুরু থেকে কাহাফ ব্রাউজার যেটা আছে আপনারা জানেন, কাহাফ ব্রাউজারের যে ডেস্কটপ ভার্সনটা আছে মূলত ওইটাতে আমার কাজ করা হচ্ছে। আর হচ্ছে আপনার যে এক্সটেনশনটা আছে সেভ কেস এক্সটেনশন, ওইটাতে মেইনলি কাজ করা হচ্ছে। এইটার সাথে যে এমএল রিলেটেড প্লাস এইটার যে আপনার ব্যাক এন্ড সাইড, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড, আর এইখানে যে যে টপিক গুলা কভার করা যায় সেগুলাতে মেইনলি কাজ করা হইতেছে। তো এখন পর্যন্ত এটাই ছিল আসলে আমার শর্ট ডেসক্রিপশন। এর পাশাপাশি ভাই অলরেডি বলছে যে এই যে এরকম পডকাস্ট বা এমএল রিলেটেড কথাবার্তা বলি সবার সাথে নলেজ শেয়ার করার জন্য, যে আসলে আমি কিভাবে স্ট্রাগল করে উঠছিলাম। অনেক সময় দেখা যাচ্ছে এখন তো এআই এর যুগ এসে পড়ছে, এখন অনেক কিছু নলেজ তাড়াতাড়ি পাওয়া যায়। আমরা যখন আসলে শুরু করছিলাম আমাদের একটু স্ট্রাগল করা লাগছে যে কিভাবে কি শুরু করব। তখন একদম সবকিছু বলা যায় মেশিন লার্নিং এর একদম নতুন জিনিসপত্র সব, এবং এটার যে আসলে হিউজ ক্যারিয়ার হতে পারে তখন আমাদের আসলে মাথায় ছিল না। কারণ আমরা তখন নতুন নতুন গ্রাজুয়েশন শেষ করে বের হইছি, আর এগুলা তখন টপিক গুলা বাজারে চলতেছিল, তখনও ট্রেন্ডিং এ আসে নাই।
বাট রিসেন্ট 4-5 বছরে এর যেই পরিবর্তনটা আসছে বর্তমান যুগে এবং বর্তমানে যে চেঞ্জটা নিয়ে আসছে একদম ফুল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মানুষের ডেইলি লাইফ, ঘুম থেকে ওঠার পর থেকে একদম ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যে কাজগুলা করতেছে এআই দিয়ে, এগুলো আসলে তখনও ছিল না। বাট আস্তে আস্তে কিন্তু এই পরিবর্তনগুলো মানুষের মধ্যে আসছে, অ্যাডপশনে আসছে, মানুষ এগুলো ইউজ করতেছে, যারা নন টেকনিক্যাল তারাও ইউজ করতেছে, তারাও আগ্রহী হইতেছে, যেটা আসলে আগে ছিল না। যখন আমরা এই কাজটা শুরু করতাম তো টেকনিক্যালি অনেকে মনে করতো এটা অতটা আসলে হবে না, বাট যখন এখন হয়েছে এখন সবাই আস্তে আস্তে অ্যাডপ্ট করছে। তো এটা আসলে একটা দীর্ঘ ওয়ারের মতো, যেটা যতদিন থাকবে আস্তে আস্তে এটা অ্যাডপশন করতে হবে, এটার সাথে সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, প্লাস এটার যে টেকনোলজি নতুন নতুন জিনিসগুলো আসবে ওগুলো আমাদের লার্ন করতে হবে, যেন আমরাও কাজ করতে পারি, আমরাও কোনো কিছু হেল্প করতে পারি, বা আমরা চাইলে যেন আমাদের কমিউনিটিতে কোনো কিছু বিল্ড আপ করতে পারি কাউকে হেল্প করে, বা আমাদের কমিউনিটিতে কাজে লাগে এরকম জিনিস আমরা সোশ্যাল লাইফের ক্ষেত্রে, ডেইলি লাইফের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হচ্ছে ওগুলাও সলভ করতে পারি। এই জিনিসগুলো আমাদের ফোকাস রেখে আসলে সামনে আগাতে হবে। প্লাস যারা যারা যে পজিশনে আছি ওই পজিশনে যেন আমরা যে যে কাজটা করতেছি ওটা আসলে ম্যানুয়াল প্রসেস না করে কিভাবে অটোমেট করা যায় ওইগুলোর দিকেও আমরা ফোকাস করতে পারি, কিভাবে কি করব, কারণ এর যুগে এখন সবকিছু অটোমেশনের প্রসেসে চলতেছে। তো এটা হইতেছে আসলে একটা, রাকিব ভাই, এটা হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশনের মতো, প্লাস ক্যারিয়ার পাথের মতো, যে কি নিয়ে আমরা ডিসকাস করবো ওটাও একটু শর্টলি বলে দিলাম। তো আমার তো তাহলে মনে হচ্ছে শর্ট ডিসক্রিপশন যদি এরকম মনে হয় তাহলে আসলে এমএল যে আসলে আমাদের লাইফে এমন ভাবে ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে, তো আমরা এখনো যারা বুঝতেছি না তারা এটা থেকে বুঝতে পারেন যে শর্ট ডিসক্রিপশনই এখন কত বড় ডিসক্রিপশন হয়ে যাচ্ছে। তাহলে আরো সামনে কি এক্সপেক্ট করতেছি আমরা। ঠিক আছে ভাই। তো আমাদের সাথে এখন অনেক স্টুডেন্টরা জয়েন করছে। তো আপনি যদি আপনার গল্পটা শেয়ার করতেন যে আসলে যখন আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ছিলেন তখন আসলে আপনি ফার্স্ট অফ অল এমএল নিয়ে জানছেন কেমনে, অথবা কি জানছিলেন, অথবা এটা নিয়ে আসলে ইন্টারেস্ট জাগলোই বা কেমনে। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্টে আসলে সবারই ক্যারিয়ার শুরু হয় হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারে যেটা থাকে, আমরা সবাই প্রোগ্রামিং দিয়ে শুরু করি, বা কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করছে ওগুলা দিয়ে শুরু করে। মেইনলি মেইনলি আমাদের ফার্স্ট ইয়ারে সি, সি প্লাস প্লাস এগুলা কিন্তু শেখানো হয় প্রোগ্রামিং, বা অনেক ইউনিভার্সিটি দেখা যায় পাইথন থেকে শুরু করে, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু সি, সি প্লাস প্লাস এগুলা দিয়ে স্টার্টিং করে, যেন বেসিকটা একদম ক্লিয়ার হয়। বা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে তারা সি, সি প্লাস প্লাস দিয়ে স্টার্ট করছে। তো এরকম আমারও ফার্স্টে এরকম ছিলাম আসলে, যে আমি প্রোগ্রামিং এ করতাম, তো বিভিন্ন কন্টেস্ট টন্টেস্ট করতাম। তো মাঝখানে আমি সেকেন্ড ইয়ারে হ্যাকাথন শুরু করি। আসলে আমার ওইরকম আইডিয়া ছিল না আসলে হ্যাকাথনে কি হয়, বা এই যে প্রজেক্ট শোকেস এগুলাতে আসলে কি হয়। তো তা ট্রাই করলাম, যে ফার্স্টে ড্যাফোডিলে একটা হ্যাকাথন ছিল 2017 মেবি। তো ওইটা ফার্স্টে ট্রাই করছিলাম। তো ওইখান থেকে আসলে মানে সবার সাথে কমিউনিকেশন করা, তারপরে এই যে গ্রুপিং, কিভাবে টিমে কাজ করা যায়, তারপরে আমরা এক রাতের মধ্যে একটা আইডিয়াকে কিভাবে প্রজেক্টে ডেভেলপ করব, তারপর এটাকে কিভাবে অটোমেট করব, এটার সাথে কিভাবে আমরা আরো অন্য কিছু অ্যাড করে, ফিচার অ্যাড করে যেন আমাদের যে প্রবলেম গুলা হচ্ছে ওগুলা সলভ করব, এগুলা থেকে আসলে লার্নিং শুরু হয়। তখন থেকে আসলে আমি ফোকাস করি যে বিভিন্ন হ্যাকাথনে যেন অংশগ্রহণ করি। এরপর থেকে আমি মোটামুটি 3-4টা হ্যাকাথন বুয়েটে, আইইউটিতে, তারপর ড্যাফোডিলে, তারপর বাংলাদেশের যে টপ নচ আপনার হ্যাকাথন গুলো হতো ওগুলাতে অংশগ্রহণ করতাম, এবং আলহামদুলিল্লাহ কয়েকটা জায়গায় আমরা অনেক ভালো করছি এবং প্রাইজও নিয়ে আসছি। আহ, আর এগুলা থেকে আসলে মেইনলি জার্নিটা শুরু, যে আসলে কিভাবে প্রজেক্ট, গ্রুপিং এবং কমিউনিকেশন এবং লার্নিংটা করব। তারপরে থার্ড ইয়ারের থেকে আসলে লাস্টের দিক দিয়ে যখন এই যে এআই মেশিন লার্নিং এর বিভিন্ন টপিক আলোচনা করতো স্যাররা ক্লাসে, আসলে বলতো যে এআই এইটা আছে, সাবজেক্ট এটা আছে, টপিক আছে, তখন থার্ড ইয়ারে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু কোর্স চলে আসে যে এআই মেশিন লার্নিং রিলেটেড। তো ওইখান থেকে কোর্স থেকে আসলে আমার আইডিয়া হচ্ছে আচ্ছা এটা তো জিনিসটা এত সুন্দর, এবং এটার সাথে ম্যাথমেটিক্যাল টার্মের অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো আসলে অ্যাডপ্ট করা যায়, এটা লার্ন করে দেখি যে কিছু করা যায় কিনা। এরপর থেকে আসলে জার্নিটা শুরু। আর হচ্ছে আপনার মেইনলি যদি বলি যে একদম ফুললি ফোকাসড হচ্ছে আপনার ফোর্থ ইয়ার এসে যখন থিসিস টপিক সিলেক্ট করা হয়, আমাদের থিসিস ম্যাম আমাকে খুবই হেল্প করছিল, মানে আমাদের খুবই হেল্পফুল ছিল। এমন হয়েছে যে আমাদের করার ইচ্ছা নাই টপিকটা, এমন হয়েছে উনি নিজে জোর করে আমাদের বসাইছে, একসাথে ডাকাইছে, সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম গ্রুপে আমাদের গ্রুমিং করছে যে এটা এইভাবে হবে এই কাজটা। মেনলি তখন থেকে আমার যে এই ঘাটাঘাটি এআই মেশিন লার্নিং নিয়ে ঘাটাঘাটি, ড্রাইভার ফেস এন্ড ড্রজিনেস ডিটেকশন, এটা ছিল আমাদের থিসিস টপিক। ওইখান থেকে মেনলি শুরু, যে কিভাবে আমরা ঘাটাঘাটি শুরু করছি, কিভাবে কাজ করবে,
এমন হয়েছে যে আমরা ডেটা সেট কালেকশনের জন্য আমরা নিজেরাই আসলে ড্রাইভার হয়েছি, যে তখন আসলে এত ওপেন সোর্স ডেটা সেট ছিল না। তো আমি বিভিন্ন জায়গায় ক্যাগেল থেকে শুরু করে বিভিন্ন ওপেন সোর্স যারা আসলে ডেটা আপনার শেয়ার করে তাদের সাথে আসলে আমি অনেক কিছু ঘাটাঘাটি করে, মানে হিউজ ডেটা সেট, যে এখন তো অনেক লার্জ ডেটা সেট দেখা যায়, মিলিয়ন ডেটা সেট পাওয়া যায়, বা 100K 10K ডেটা সেট এখন অ্যাভেলেবেল। তখন কিন্তু এরকম ছিল না। তো ওইটার জন্য কি করছিলাম, যে নিজেরাই আসলে ডেটা সেট বানানোর জন্য নিজেরাই ড্রাইভার হয়েছি গাড়িতে, ড্রাইভার হয়ে কিভাবে ড্রাইভারের বিহেভিয়ার অ্যানালাইসিস করতে হয় ওগুলা দেখে নিজেরাই আসলে ডেটা বিল্ড আপ করছি। এতে করে কি হয়েছে যে আমাদের ডেটা কিভাবে ক্লিন আপ করতে হয়, ডেটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এই ডেটাগুলোর কোন কোন ফিচার আমার মেশিন লার্নিং মডেলে কাজে লাগবে সেইগুলো অ্যানালাইসিস করে বের করা, এবং কোন কোন ডেটাগুলোকে আমাকে ক্লিন আপ করতে হবে, নয়েজ ক্যান্সেল করতে হবে, এইগুলা ঘাটাঘাটি করতে করতে আমাদের এইগুলা সম্পর্কে ভালো নলেজ হয়ে গেছে। ওইখান থেকে আসলে এই যে ডেটা প্রসেসিং, ডেটা প্রি প্রসেসিং, ডেটা অ্যানালাইসিস, এই টপিক গুলার টার্ম তখনও জানতাম না আসলে। তখন আস্তে আস্তে যখন আমরা এইটা সম্পর্কে ঘাটাঘাটি করতেছি তখন আসলে আস্তে আস্তে লার্নিং শুরু হয়েছে যে টপিক গুলা। তখন আসলে ম্যাম আমাদের ডিটেলস এ টপিক গুলা সবকিছু শেয়ার করতো, আমাদের সব মডেল, তারপর মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলা, তারপর আপনার ভিশনের যে মডেল গুলা সেগুলাও আমাদের সাথে শেয়ার করতো। আমাদের সাথে বিভিন্ন, তখন আমরা কি করতাম যে রিসার্চ যে পেপার গুলো ছিল, আমরা রিসার্চ গেটে এবং ফ্রি যেগুলো আছে ওগুলা পড়তাম অনেক, যেগুলো আমাদের টপিকের সাথে রিলেটেড, এরকম 50-60টা পেপার আমরা মোটামুটি কভার করে ফেলছিলাম। তো ওইখান থেকে আমরা আসলে ভালো আইডিয়া পাইছি, নলেজ পাইছি। আর আমরা পেপার পড়ার সময় আমাদের ম্যাম বলছিল যে আসলে পুরাটা পড়তে, 50টা পেপার পড়তে তো ভাই হিউজ টাইম লাগবে, একটা হিউজ সময়, এটা তো বিশাল একটা বইয়ের মতো হয়ে গেছে। কিন্তু আমাদের আমাদের যারা আসলে মেশিন লার্নিং রিসার্চার বা যারা আসলে এগুলো নিয়ে রিসার্চ করে, তারা মেইনলি ফোকাস করে যে আপনার অ্যাবস্ট্রাক্টটা পড়ে, আপনার ইন্ট্রোডাকশনটা পড়ে, আর হচ্ছে মেইনলি হচ্ছে আপনার কনক্লুশনটা দেখে, এরপর যদি দেখে যে না টপিকটা ঠিক আছে আমার সাথে যায়, এবং এটা দেখে যে অ্যাকুরেসি লেভেল বা মডেল ডেটা প্রি প্রসেস বা ডেটা সেট সব ঠিকঠাক থাকলে তারপর ম্যাথোডোলজি যে টার্ম গুলো আছে ওগুলা পড়ে। কারণ এত ডিটেলসে পড়তে গেলে তো অনেক টাইম লাগবে। তো এইভাবে আসলে রিসার্চার যারা আছে তাদের জন্য, বা যে বিগিনার যারা রিসার্চার আছে তারা এইভাবে আসলে শুরু করে যে কিভাবে রিসার্চ পেপারটা আমরা স্টার্টিং করব। তারপর এখান থেকে মেনলি আমাদের এই রিসার্চ টপিকের শুরু হয়েছে। তারপর আমরা প্রায় আপনার 4th ইয়ার শেষে আমাদের একটা পাবলিকেশন হয় পেপার। দেন এখান থেকে আসলে মেইনলি আমার যেই মেশিন লার্নিং এর যা মেইন জার্নি ওইটা শুরু হয়। আর এই বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিতে হচ্ছে আপনার এই যে আমরা যেই প্রজেক্ট গুলাকে থিসিস করছি বা এরকম, ওইগুলা তো তখন আমরা জানতাম না যে একদম লাইভ কিভাবে অ্যাপ্লিকেশন হবে। এই স্টার্ট আপ গুলাতে কাজ করে করে আসলে লাইভ কিভাবে অ্যাপ্লিকেবল সেই জিনিসগুলো সম্পর্কে ভালো আইডিয়া হয়, নলেজ হয়, এক্সপিরিয়েন্স হয়। বুঝতে পারছি ভাই। সো নাইস ডেসক্রিপশন বেসিক্যালি। সো আপনার এখান থেকে আসলে অনেকেই অনেক লার্নিং নিতে পারবেন ইনশাল্লাহ। বাট এখন পয়েন্টটা হচ্ছে যে আপনি তো বললেন স্টুডেন্ট অবস্থা আপনি অনেক স্ট্রাগল করতেন, তখন আসলে এত রিসোর্সের অ্যাভেলেবল ছিল হ্যাঁ। না। রিসোর্স বলতে এত সহজ রিসোর্স বলতে আমরা এআই কে বোঝাচ্ছি, যে এআই কে এখন সার্চ দিলেই ইজিলি অনেক কিছু আইডিয়া দিয়ে দেয়। তো এখন আসলে যারা এখন রিসার্চ করা শুরু করবে, যারা 4th ইয়ার 5th ইয়ারে আছে, মানে থার্ড ইয়ার 4th ইয়ারে আছে, তারা আসলে কিভাবে আসলে রিসার্চ টপিক চুজ করা উচিত? তারা আসলে এই যুগে আসা, যখন এখন আসলে এক্সটেন্সিভ, আগের যুগে যেমন আসলে কার ডিটেকশন, ক্যান্সার ডিটেকশন এগুলো আসলে আমরা করতাম, বাট এখন আসলে আসলে কোন টপিক গুলো নিয়ে আসলে রিসার্চ করা উচিত স্টুডেন্টদের, এবং কিভাবে লার্ন করা উচিত, এবং তারা আসলে আগে তো দেখা যাচ্ছে যে আমরা রিসার্চ গেট থেকে শুরু করে তারপর সায়েন্স ডিরেকশন, তারপর বিভিন্ন জায়গা থেকে আসলে আমরা বিভিন্ন পেপার পড়তাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আসলে কিভাবে আসলে স্টুডেন্টরা, আপনি যে বলেন 50টা পেপার পড়াটা খুবই টাফ, তখন আপনি হয়তো অ্যাবস্ট্রাক্ট অথবা ইন্ট্রোডাকশন পড়তেন, বাট এই সময় কি আসলে স্টুডেন্ট আরো ইজিলি এই জিনিসটা কভার আপ করতে পারবে কিনা? ফুল ফ্লোটা আসলে কি হওয়া যেতে পারে এই 2026 সালে এসে? থ্যাংক ইউ ভাই, একটা সুন্দর কোশ্চেন করার জন্য। আসলে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য হেল্পফুল হবে। সেটা হচ্ছে ভাই, এখন তো আমাদের এআই এর যুগ, এখন আমাদের এলএলএম অনেক মডেল আছে, দেখা যায় আমাদের চ্যাট জিপিটি আছে, ও আমরা অনেক ইউজ করা হয়, তারপর কুয়েন আছে, জেড এআই, আরো যেগুলা লেটেস্ট মডেল গুলো আছে ওগুলা অনেকেই পরিচিত এগুলার সাথে, এগুলা ইউজ টু এখন। তো যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে আসলে টপিক সিলেক্টের ক্ষেত্রে প্রবলেম সিলেক্ট করতে হবে। তো প্রবলেম সিলেক্ট করতে না আসলে প্রবলেম যদি সে সিলেক্ট করতে পারে না পারে, আসলে আইডেন্টিফাই না করতে পারে, তাহলে সেক্ষেত্রে টপিকটা তার ভালো মতো চুজ করা হবে না, হয়তো বা দেখা যাবে তার উপর অনেক সময় জোর করে চাপায় দেওয়া হয়েছে এরকম লাগতে পারে। এই জন্য ফার্স্টে যদি তারা আসলে টিম ওয়াইজ, যেমন 4 জন বা 5 জন একসাথে থিসিস করে, সবাই একসাথে বসবে, তারপর বসে
মেইনলি তাদের ফোকাস থাকবে যে আচ্ছা এই প্রবলেম গুলো হয়ে গেছে, যেমন এই যে কার ডিটেকশন, অবজেক্ট সেগমেন্টেশন, এগুলো অলরেডি আছে। তো এগুলা যদি থাকে সেক্ষেত্রে কি আমরা কি কোনো কিছু অপটিমাইজ করতে পারবো, এখানে কি আমাদের কোনো আউটপুট দেওয়ার আছে কিনা। যদি সেক্ষেত্রে আউটপুট দেওয়ার কোনো কিছু না থাকে, তারা চুজ করতে পারে যে কোন প্রবলেম গুলো আছে যেগুলো আমাদের ডেইলি লাইফে হচ্ছে। যেমন ডিজিজ, কি কি ডিজিজ হচ্ছে এখন আমাদের, সেই ডিজিজ গুলা নিয়ে যদি কেউ কাজ করতে চায় কম্পিউটার ভিশনে, সেই রিলেটেড কাজ করতে পারে। তারপর হচ্ছে আমার ডেইলি লাইফে কি প্রবলেম হচ্ছে, ওরা যদি আইডেন্টিফাই করতে পারে না আমি আমি নিজে এই কাজটা করতেছি, এখন আমার ডেইলি লাইফে এই ধরনের প্রবলেম হচ্ছে, এটাকে কিভাবে ওভারকাম করা যায়, এই ওভারকামের জন্য আমার কি সলিউশন হইতে পারে, এই বিজনেস গুলা কি হবে, এইগুলা যখন তারা চিন্তা করবে, তখনই আসলে একটা ফ্রুটফুল যে থিসিস টপিক সেটা হবে। কারণ শুধু আমি চিন্তা করলাম একটা গদ্দাদা, এখন অনেকেই দেখা যায় যে ইউনিভার্সিটি আচ্ছা থিসিসের জন্য করতেছে, যা কেমনে করে ফেললাম, যাই একটা অবজেক্ট সেগমেন্টেশন বা ডিটেকশনের একটা থিসিস নেই, যে দিন শেষে তো সিজিপিএ পাবোই। এটা চিন্তা করলে আসলে ওই রিসার্চের সাথে মিল হবে না। কারণ যারা ফোকাস করবে যে না আমি একটা রিসার্চ করব এবং এটার একটা আউটকাম থাকবে, যে আউটকাম দিয়ে আমি কি ক্যারিয়ারের যে গ্রোথটা হবে, আমার যে ক্যারিয়ার পাথ ওটাই স্টার্ট করব, সেক্ষেত্রে তাহলে তাদের আসলে প্রবলেমটা আগে বুঝতে হবে যে কি কি প্রবলেম হচ্ছে। সেই প্রবলেম গুলা নিয়ে তারা আইডেন্টিফাই করবে যে যে এই প্রবলেম গুলা যে আমি এখন আইডেন্টিফাই করলাম, এগুলার কি এখন রিয়েল টাইম কোনো সলিউশন আছে কিনা। যদি রিয়েল টাইম কোনো সলিউশন না থাকে, সেক্ষেত্রে তারা ওই টপিকটা চুজ করে দেন হচ্ছে তাদের মতো করে যেই এই আপনার প্রপোজালটা আছে তারা ওইটা আহ, দিতে পারে, যে থিসিস সুপারভাইজার আছে তাকে, যে ম্যাম বা স্যার আমরা এটা আইডেন্টিফাই করছি, তো এইটা নিয়ে আমরা কাজ করতে চাই, এরকম টপিক দিয়ে তারা শুরু করতে পারে। তো যারা আসলে শুরু করতে চায়, যে এখন দেখা যায় যে ডিজিজ নিয়ে আসলে সবাই কাজ করতে চায় না, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ডিজিজের অনেক ডেটা সেট আসলে ওইরকম থাকে না। তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ অল্প ডেটা নিয়ে এখন কাজ করা যায়। মেইন ফোকাসটা যেন থাকে যে প্রবলেম সলভ করা, যে এই প্রবলেমটা হচ্ছে প্রবলেম সলভ করা। কারণ নিজেও ডেটা সেট অনেক সময় কি করা যায়, যে বিভিন্ন হসপিটাল থেকে কালেক্ট করা যায়, যে এর ওপেন সোর্স নাই, তো কি করবো আমরা, বিভিন্ন হসপিটাল থেকে কালেক্ট করা যায়। তারপরে হচ্ছে ও অলরেডি ওপেন আছে কিছু, ওগুলাও ইউজ করা যায়। এভাবে আসলে আশেপাশে থেকে সব জায়গা থেকে আসলে কালেক্ট করা পসিবল, যদি সে আসলে চায়। মানে ইচ্ছা থাকলে যে উপায় হয় ওইটার মতো আমাদের ইচ্ছা থাকতে হবে, প্লাস আমাদের সেই উপায়গুলো খুঁজতে হবে। আর যে প্রবলেম গুলো আমরা ফেস করতেছি, এইটার যখন আমরা একটা সলিউশন পাবো, এতে কি হবে, তার ওই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা ওর যে প্রোগ্রামিং একটা স্কিল, ওইটাও কি কাজে লাগতেছে, কিসের প্রবলেম সলভিং স্কিলটা কাজে লাগতেছে। দেন এটা কি সে শিফট হচ্ছে, এআই শিফট হচ্ছে কিভাবে, আমি এই প্রবলেমটা করতেছি এটা অটোমেট করব কিভাবে, এআই মডেলকে ইউজ করব, যেন সে কি করতে পারে, ইজিলি আইডেন্টিফাই করতে পারে বা ইজিলি আমার হয়ে কাজটা করতে পারে, বা আমার এই প্রবলেমের একটা কি হইতে পারে, সলিউশন হইতে পারে, রিয়েল লাইফ সলিউশন, যেটা অন্যান্য ইউজাররা কি ইউজ করে বেনিফিট পাবে, বা সে ইউজ করে বেনিফিট পাইলো, বা একটা কমিউনিটির জন্য সে বিল্ড করলো, সেই কমিউনিটি কি করলো, এটা ইউজ করে বেনিফিট পেলো। তো এইভাবে যদি টপিকটা চুজ করে, সেক্ষেত্রে তাদের যে ক্যারিয়ার গ্রোথ, এবং তারা যে জবের জন্য আসলে অ্যাপ্লাই শুরু করবে, যে মেশিন লার্নিং এআই হিসেবে ক্যারিয়ার করতে চায়, তাদের ক্ষেত্রে এই ওয়েটা খুবই ইজি হবে। এটার হবে তাদের একটা আসলে যে ওই যে বীজ বপনের মতো, যে চারা গাছ লাগানোর জন্য ওই যে বীজটা বপন করছে, ওই বীজটা যে অঙ্কুরিতগম হচ্ছে, এটার মাধ্যমে আসলে অঙ্কুরিতগম হবে, তাদের নলেজটা কি হবে, গেইন হবে, প্লাস এটাই তাদের জবের ক্ষেত্রে আসলে কাজে লাগবে। এটার একটা এক্সাম্পল দিই যে আসলে জবের ক্ষেত্রে কিভাবে কাজে লাগবে। আমি যখন থিসিসটা আমার কমপ্লিট হয়ে, যখন আমাদের একটা পাবলিকেশন হয়, আমাদের রেজাল্টটা শেষ হওয়ার পর পরে আসলে আমি যে স্টার্ট আপে জয়েন করি, ওটাতে ফার্স্ট ইন্টারভিউটা হয়। তো ওখানে আমার কি প্রবলেম দিছে, সলভ করছে, ওগুলা সবকিছু হয়েছে, বাট ওনারা মেইনলি ডিসকাস করছে আমার সাথে 1 আওয়ারের মতো ডিসকাস করছে, যে আমি যে থিসিসটা করছি এটার আউটকাম নিয়ে, এই টপিকটা নিয়ে। ইভেন ওনারা আমি যে কোডগুলা করছি, এই কোডগুলা ওনারা ভেরিফাই করছে, আসলে যে আমি গিটহাবে যখন কোডগুলা রাখছি, ওনারা নামায় দেখছে যে না এই কাজগুলো হচ্ছে, এই ছেলেটা এই ডেটা সেটটা কালেক্ট করছে, এর এই টাইপের নলেজ আছে। তো ও কি করতে পারবে, যে ফিউচারে সে অন্যান্য প্রবলেম দিলে সে কি করতে পারবে, সলভ করতে পারবে, বা তার যে নলেজটা আছে সে আরো বিল্ড আপ করে অনেক বড় প্রবলেম সলভ করাতে আমাদের কি সাহায্য করতে পারে। তো এইরকম আসলে এইরকম যদি আসলে আমার যে ইয়াটা ছিল, এই জার্নিটা, এটা দিয়ে যেহেতু হয়েছে, তো আমি আশা করি যে আরো যারা আছে তারাও যদি একইভাবে করে, আমার মনে হয় না তাদের ক্ষেত্রে এগুলো প্রবলেম হবে। কারণ হচ্ছে কি, তারা অলরেডি মেশিন লার্নিং এআই নিয়ে এখন অলরেডি আমার মনে হয় অনেকেরই অনেক নলেজ আছে। তো এটা নিয়ে যখন তারা রিসার্চ করবে বা একটা প্রজেক্ট করবে, তাদের নলেজটা কি হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং তাদের যে প্রবলেমটা সলভ করছে এটা শোকেস করতে পারবে, ওয়ার্ল্ডে শোকেস করতে পারে, বা কোনো কম্পিটিশনে শোকেস করতে পারে, বা তারা যখন জবের ইন্টারভিউ দিবে তখন শোকেস করতে পারে। এটা অনেক হেল্পফুল হবে তাদের জন্য।
প্লাস আপনার যে কোশ্চেন ছিল যে আসলে কিভাবে আসলে রোড ম্যাপটা করলো, যে থিসিস টপিকটা তারা সিলেক্ট করে দেন যখন এই যে আমি ফুল প্রসেসটা বললাম এই রোড ম্যাপে আঁকাতে পারে, দেন হচ্ছে তাদের মেইন যে লার্নিংটা, সাপোজ কেউ জানে না ভাই মেশিন লার্নিং এ কিভাবে কাজ করবে কি করবে, এখন সাপোজ একটা সহজ, এটা তো স্টুডেন্টের পার্টটা গেল যে ওরা করতে পারবে রিসার্চ। এখন যারা আসলে স্টুডেন্ট না, যারা হচ্ছে নর্মাল, যারা মনে করেন যে আমরাই যারা মনে করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে কিন্তু আমরা মেশিন লার্নিং বা এই নিয়ে কখনো কাজ করি নাই, তাদের ক্ষেত্রে রোড ম্যাপটা কিরকম হবে? তাদের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে যে ভাই আপনারা যদি অলরেডি ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা তো আমরা জানি, সেটা হোক আপনার পাইথন বা আপনার C++, C#, তো পাইথন দিয়ে করা হচ্ছে কারণ পাইথনটা খুবই সোজা। আর পাইথনের সোজা হওয়ার আরেকটা রিজন হচ্ছে এটার অনেক টুলস আছে, অনেক ওপেন সোর্স আছে, অলরেডি অনেক বিল্ড আপ ফ্রেমওয়ার্ক আছে যেগুলা ইজিলি ইউজ করা যায়। তো যারা অলরেডি জানে না তাদের জন্য বলবো যে শুরুতে তারা পাইথন দিয়ে শুরু করতে পারে, আসলে পাইথনের যে লার্নিংটা আছে ওই লার্নিং দিয়ে কি করতে পারে তারা শুরু করতে পারে। তারপরে কি করতে পারে তারা এই লার্নিংটা যখন তাদের অলরেডি অ্যাডপশনে চলে আসবে, তারপর তারা ম্যাথমেটিক্স সম্পর্কে কিছু আইডিয়া নিতে পারে, যেমন হচ্ছে আপনার অ্যালজাবরা আছে, তারপরে প্রবাবিলিটি থিওরি আছে কিছু, তারপরে স্ট্যাটিস্টিক্যাল কিছু থিওরি আছে, এইগুলা সম্পর্কে কি করতে পারে তারা আইডিয়া নিতে পারে, যেন যখন তারা মডেল বিল্ড আপ করবে বা স্ক্র্যাচ থেকে কোনো কিছু বিল্ড করবে এই ক্যালকুলেশন গুলো যেন তাদের মাথায় থাকে, এবং তারা যখন শুরু করবে তখন যাতে কনফিউশনে না পড়ে যায় আসলে এই টার্ম গুলা কি বা এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আসলে কই থেকে আসলো, মানে আকাশ থেকে পড়ার মতো যেন সেটা না মনে হয়। এই বেসিক জিনিসগুলো আইডিয়াস থাকলে তাদের ওইগুলো প্রবলেমটা হবে না। তারপর হতে পারে যে ডেটা হ্যান্ডেলিং, কিভাবে ডেটা অ্যানালাইসিস করবে, ডেটা হ্যান্ডেল করবে। মেশিন লার্নিং এর জন্য একটা মেইন পার্ট হচ্ছে ডেটা, কারণ মেশিন লার্নিং মডেলকে শিখানো ডেটা দিয়ে শিখাতে হবে। ডেটাটা যত ক্লিন হবে, ডেটাটা যত নয়েসলেস হবে, এবং ডেটার যতটা ফিচার থাকবে, ইফিসিয়েন্ট ফিচার গুলা থাকবে, ততটা আপনার মডেলের ইফিসিয়েন্সি বাড়বে। তারপরে মডেলের আপনার যেই লস আছে, লস ফাংশনটা কম হবে, ওভার ফিটিং আন্ডার ফিটিং এগুলা কম হবে। তো তাহলে আমাদের মেইন পার্টটা ডেটা মডেলিং এবং ডেটা অ্যানালাইসিসটা আয়ত্তে আনতে হবে। ওইটার সাথে অনেক টুলস আছে, ওই টুলস গুলো ইউজ করতে পারে। ডেটা ক্লিনিং, ডেটা ভিজুয়ালাইজেশন, এই ডেটা অ্যানালাইসিস পার্টের মধ্যে চলে আসবে। তো এই সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে। আর এটা এই সম্পর্কে যখন আইডিয়া নিবে তখন তাদের বেসিক যে লার্নিংটা হবে ডেটা নিয়ে তখন ওটা ক্লিয়ার হয়ে যাবে। প্লাস ডেটা কালেকশন, যেটা যে প্রবলেমটার জন্য ডেটা কালেক্ট করতে হবে ওই ডাটাগুলো তার মাথায় চলে আসবে, যে না এই প্রবলেম যখন আমার মাথায় আসলো এই প্রবলেমের কি ডেটা হবে, তখন তার কিন্তু মাথায় ইজিলি চলে আসবে যে আমার এই ডেটাগুলো কাজে লাগাতে হবে, কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে প্রিপ্রসেস করতে হবে, তখন সে ইজিলি জেনে যাবে এই ডেটা অ্যানালাইসিস পার্টের মাধ্যমে। তারপরে শুরু করবে যে মেশিন লার্নিং এর কিছু বেসিক জিনিস আছে, কিছু বেসিক মডেল আছে, যেমন আমরা মেশিন লার্নিং এর কয়েকটা পার্ট আছে যেমন সুপারভাইজড, আনসুপারভাইজড। এখন এইটার মধ্যে তারা আবার ডিফারেন্সিয়েট করতে পারে যে এগুলার মধ্যে মডেলের যে ইভালুয়েশন গুলো আছে এইগুলো কিভাবে করা হয় সেগুলো জানা লাগবে। তারপর হচ্ছে যে কিছু স্ট্যাটিস্টিক্যাল মডেল সম্পর্কে জানা লাগবে, অ্যালগোরিদম সম্পর্কে, যেমন লিনিয়ার রিগ্রেশন, তারপরে ডিসিশন ট্রি, আপনার র্যান্ডম ফরেস্ট, তারপর কেএনএন, এগুলা সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। যখন মডেল সিলেক্ট করবে এই আইডিয়া গুলো তার অনেক কাজে লাগবে। তারপরে এখন ওপেন ওপেন অনেক মডেল আছে যেমন ইয়েলো, ভিজিজি, রেসনেট, তারপরে আপনার ভিশন ট্রান্সফর্মার মডেল, ইফিশিয়েন্ট নেট, এগুলা সম্পর্কেও তখন আইডিয়া চলে আসবে। আর যখন সে প্রবলেমটা সলভ করবে তখন তার মাথায় চলে আসবে যে আসলে আমি কোন মডেলটা নিয়ে কাজ করলে আমার রেজাল্টটা কাছাকাছি আসবে, বা কোন মডেলটা নিয়ে আসলে আমার কাজ করা উচিত। আমি কি স্ক্র্যাচ থেকে মডেল বিল্ড করব, নাকি অলরেডি প্রি বিল্ড মডেল আছে সেটাকে আমি ফাইন টিউন করব। তখন তার মাথায় এই যে এই ক্যালকুলেশন গুলা সবগুলো আসলে ক্লিয়ার হয়ে যাবে যে আমি কোন মডেলটা চুজ করব। তো তখন ওই যে রিসার্চ পেপারের মাধ্যমে যে সেই তার যে প্রবলেম গুলো আছে ওগুলার যে অলরেডি বিল্ড আপ মডেল আছে ওই সম্পর্কে তার তো অলরেডি আইডিয়া হয়ে গেল। তো ওই আইডিয়া থেকেই সে আসলে নিজেই বিল্ড করতে পারবে। যদি কেউ চায় যে না আমার কাছে এনাফ ডেটা আছে আমি স্ক্র্যাচ থেকে বিল্ড করব, তো স্ক্র্যাচ থেকেও সে বিল্ড করতে পারবে ওই মডেল গুলা। দেন হচ্ছে এই যে এত যে লার্ন গুলা করছে এই লার্ন গুলা সে কি করতে পারে প্রজেক্টে, কে যদি যারা বিগিনার একদম মানে রিসার্চ করে না আসে তাদের ক্ষেত্রে কি রিয়েল লাইফ যে প্রজেক্ট গুলো আছে ওগুলাতে ইমপ্লিমেন্ট করতে পারে। যেমন কমন কিছু প্রজেক্ট হয় যে অবজেক্ট ডিটেকশন, অবজেক্ট সেগমেন্টেশন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন প্রাইস ইয়া প্রেডিকশন করা, তারপরে হচ্ছে আপনার নিয়ারেস্ট প্লেস রেস্টুরেন্ট, ফুড, এসব প্রেডিকশন করা, তারপরে হচ্ছে রিকমেন্ডেশন সিস্টেম আছে বিভিন্ন, এগুলা এগুলো থেকে তারা কি করতে পারবে ছোট ছোট প্রজেক্ট বিল্ড আপ করতে পারবে শোকেসের জন্য। তারপরে এখন যে মেশিন লার্নিং এর যুগ আসছে, তারা বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতে পারে। অনেকের কাছে দেখা যায় যে ভাই হাই লেভেলের পিসি নাই, রিসোর্স নাই, কি করতে পারে তারা ক্যাগেলের যেই
আমাদের সময় আসলে ক্যাগেল 40 আওয়ার্স এর ইয়ে ছিল, এখন কত এটা বলতে পারতেছি না। তো ক্যাগেল ইউজ করতে পারে, কোল্যাব ইউজ করতে পারে। এখন অনেক আপনার ফ্রি টুলস আছে যেগুলা ইউজ করে মেশিন লার্নিং মডেল বিল্ড আপ করা যায়। আমার এরকম হয়েছে ভাই, আমি যখন আপনার প্রবলেম সলভ করতেছিলাম তখন আমার বিভিন্ন মডেল নিয়ে কাজ করা লাগছে। দেখা যাচ্ছে বিজিজি 1916, রেসনেট 50, ইফিশিয়েন্ট নেট B1 B2 এগুলা নিয়ে কাজ যখন করতেছিলাম, তখন আমার কাছে হাই এন্ড কোনো পিসি ছিল না, ওইরকম জিপিও ছিল না। আমি কি করছিলাম, ক্যাগেলের থেকেই আপনার ডিফারেন্ট অ্যাকাউন্ট খুলছিলাম ভাই, 5-7টা অ্যাকাউন্ট খুলছি জিমেল দিয়ে। 5-7টা 40 ঘন্টা, সপ্তাহে উইকলি ছিল তখন 40 আওয়ার্স। তো 40 আওয়ার্স এর মধ্যে আমি মানে সবগুলা কভার হয়ে গেছিল। 5-7টা মডেল, 5-7টা অ্যাকাউন্ট দিয়ে আমি তখন রান করে রাখা দিতাম, যে ফ্রি গুলা যেন ইউজ করা যায় অ্যাটলিস্ট। তখন আসলে যদি, কারণ তখন রিসোর্সের অনেক কস্ট ছিল, এখনো জিপিওর অনেক কষ্ট আছে। তো যারা আসলে ফ্রি চাচ্ছে বা ওপেন চাচ্ছে, কোল্যাব বা ক্যাগেলে এরকম ট্রাই করতে পারে আমার মতো। তো দেন হচ্ছে এই স্ট্যাটিস্টিক্যাল মডেলে কারো যদি আপনার স্ট্যাটিস্টিক্যাল মডেলের পর আপনার নেক্সট ফেজে যাইতে চায়, একটু ডিপ লার্নিং সম্পর্কে আইডিয়া নিতে চায় বা ডিপ লার্নিং বেসিক সম্পর্কে আইডিয়া নিতে চায়, তাহলে নিউরাল নেটওয়ার্ক, তারপরে আপনার নিউরাল নেটওয়ার্ক আইডিয়া কিভাবে বিল্ড করা হচ্ছে, তারপরে আপনার সিএনএন গুলা, আরএনএন গুলা, আহ, এগুলা সম্পর্কে তার আইডিয়া নিতে পারে। তারপরে এখন ট্রান্সফর্মার ভিশন মডেল গুলা বের হয়েছে, ওগুলা নিয়ে কি করতে পারে, বেসিক ক্লিয়ার করতে পারে। দেন ওইখানে বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, এক একজন এক এক ফ্রেমওয়ার্ক চুজ করে। যেমন কেউ চুজ করে যে পাই টর্চে করব, কেউ চুজ করে টেনসর ফ্লোতে করব। ওইরকম এক একজন এক একটা ফ্রেমওয়ার্ক, যার কাছে যেটা আসলে ইজি মনে হয় সে ওইটা ইজিলি অ্যাডপশন করতে পারে। এরকম জিনিস নিয়ে আসলে স্টার্ট করা উচিত, যেগুলোতে আসলে আপনার কম টাইমে ইফিসিয়েন্টলি আপনি কাজ করতে পারবেন, বা আপনার যে লার্নিং আছে শর্ট লার্নিং দিয়ে কাজ চালাতে পারেন, বা নেক্সট ফেজে যাওয়ার জন্য আপনি ডিপ, আপনি নিজে থেকে আরো ডিপে চলে গেলেন লার্ন করার জন্য। তারপর এই মোটামুটি ভাই এগুলা হচ্ছে মেইন পাথ। দেন হচ্ছে ভাই যারা আসলে ক্যারিয়ার করতে চাবে, যে বিভিন্ন প্রসেসে আছে ক্যারিয়ার, যে কেউ হইতে চায় আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন আপনার এমএল অপস আছে, তারপর সেক অপস আছে, অনেকে আবার কম্পিউটার ভিশন মেশিন কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার এই টাইপেরও আছে। এই এক একজন এক এক ওয়েতে আসলে ক্যারিয়ার করে। এটা আসলে ডিপেন্ড করে আসলে তার চুজের উপর, সে আসলে কোন টাইপের ক্যারিয়ার সে চুজ করতে চায়। বাট যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মেশিন লার্নিং নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে একটা হিউজ পাথ। এবং এই পাথের ক্ষেত্রে আপনার কয়েকটা সুবিধা আছে, ফ্যাসিলিটি। যেমন আপনি চাইলে মেশিন লার্নিং রিলেটেড জবও করতে পারবেন, প্লাস সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিলেটেড বলতে আপনার ব্যাক এন্ড বা আপনার ক্লাউড ইঞ্জিনিয়ারিং বা আপনার ফ্রন্ট এন্ড সম্পর্কে আপনার আইডিয়া আছে এবং আপনি কাজ করতে পারেন, সেই সম্পর্কেও আপনার ক্লিয়ার আইডিয়া থাকবে। প্লাস আপনি দুই ক্ষেত্রে কাজ করতে পারবেন। সাপোজ আমার কোম্পানি চাচ্ছে যে এখন আমার এই মেশিন লার্নিং নিয়ে কাজ করতে, তো আমি মেশিন লার্নিং এও জাম্প করতে পারবো। না, এখন চাচ্ছে কোম্পানি, না আমার একটা প্রজেক্ট আসছে, এই প্রজেক্ট বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে বা একটা সফটওয়্যার আমাকে বিল্ড আপ করতে হবে, তো এটা নিয়ে কাজ করতে হবে, তো যে কেউ চাইলে ওইটাতেও শিফট হইতে পারবে ইজিলি। এটা আসলে একটা মোটামুটি একটা শর্ট রোড ম্যাপের মতো শেয়ার করছি ভাইয়া। অবশ্যই আপনার শর্ট রুট ম্যাপ আসলেই সবার জন্য আসলে কার্যকরী হবে। এবং আপনি আসলে ইনশাল্লাহ ভাই। একটা থিসিস এবং রিসার্চ আসলে কিভাবে শুরু করা উচিত, আই থিঙ্ক এই রোড ম্যাপটা আসলে সবারই জানা উচিত ছিল। আর একটা হচ্ছে রিসোর্সের যে ইস্যুটা বললেন, এটা আসলে আমি যখন ফেস শুরু করতেছিলাম, আমিও এরকম ফেস করতেছিলাম যে আমার এরকম আহ এর জন্য কিছু অ্যানাকোন্ডা নামানো লাগে, সামথিং কিছু করা লাগে, যেগুলো আসলে খুবই হেভি। এগুলোর জন্য আসলে আমাদের যারা নর্মাল স্টুডেন্ট থাকে তাদের সেরকম পিসি রেডি থাকে না। তো আপনি যে ট্রিকটা খাটাইছেন, আমিও সেম ক্যাগেলের ফ্রি রিসোর্স এটা এখনো আছে, 40 আওয়ার্স। ওইটা যদি এখন ভেরিফিকেশন গুলো একটু কঠিন করে ফেলছে, ওটা আবার ভেরিফিকেশন করা লাগে নাম্বার দিয়ে, সামথিং কিছু দিয়ে আর কি। তো ওটা আমিও করতাম। দেখা যেত যে সবকিছু রেডি করে, ধরেন আমি যেহেতু মেডিকেল ইমেজ রিলেটেড কিছু রিসার্চ করছিলাম, তো পড়তে থাকতে, তো দেখা যেত রাতের বেলা সব রেডি করে আপনার রান দিয়ে দিতাম। তো সকালবেলা উঠে দেখতাম যে মেল চলে আসছে যে ইওর রান ফিনিশ বা সামথিং। তো পুরো জিনিসটা আর কি সেভ হয়ে থাকতো আর কি। তো এই জিনিসটা খুবই নাইস। এবং আমাদের মতো কান্ট্রির মানুষদের জন্য যারা আসলে রিসোর্স কেনাটা টাফ, অনেকে কার্ড থাকে না, অনেক কিছু থাকে না, এবং জিপিইউ শুধু এক্সট্রা জিপিইউ কিনবো শুধু রিসার্চের জন্য এই স্টুডেন্ট অবস্থায়, তো তার জন্য আসলে এই যে ক্যাগেল এবং কোলাব আসলে খুবই রিসোর্সফুল আমাদের জন্য। তো আমাদের আসলে স্টুডেন্ট লাইফে যে রিসার্চ গুলো করি এটা আসলে কোলাব ক্যাকেল দিয়ে আসলে হয়ে যায়। তো তার জন্য আসলে আমাদের হাই এন্ডেড পিসি অথবা সামথিং জিপিইউ লাগে না আর কি। তো ইট ইজ নাইস ডিসকাশন ভাই। তো আপনি আরো অনেক টপিক নিয়ে বলছেন। তো যারা আসলে এখনই রিসার্চ অথবা থিসিস শুরু করতে চায় তার জন্য আসলে খুব ভালো একটা লার্নিং। সে যদি আবার, আমরা তো রেকর্ডিংটা দিয়ে দিব, যদি ফুল জিনিসটা আবার শোনে,
আই থিঙ্ক ফুল জার্নিটা সে আসলে বুঝে যাবে যে আসলে তার এখন কি করা উচিত। তো থ্যাংক ইউ ভাই। সো নেক্সট কোশ্চেন আমরা চাইলে একটু কাহাব ব্রাউজারের দিকে যেতে পারি। তো আপনি তো স্টুডেন্টদের অনেক কিছু জানালেন। তো আসলে কাহাব ব্রাউজার নিয়ে যদি আপনি কিছু বলতেন যে আসলে কাহাব ব্রাউজার মূলত আসলে করেটা কি, এখানে আসলে এমএল এর কাজটাই বা কি, এবং এমএল দিয়ে কি আসলে আদৌ কি কিছু করা হচ্ছে কিনা, অথবা এটা কতটা ইফেক্টিভনেস, এবং আমাদের যে লক্ষ্য, আমাদের কাহাফের যে লক্ষ্য যে মুসলিম মানুষদেরকে হারাম থেকে বাঁচানো, এটা আসলে এমএল আসলে কতটুকু আমাদের জন্য আসলে আশীর্বাদ স্বরূপ আসছে। যে ধন্যবাদ ভাই। তো কাপ সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথা বলা যায়, যে এটা একটা হিউজ, শুধু একটা সেশনই হবে যে আসলে কাহাফ কি এটা নিয়ে ডিসকাস করতে হলে। বা শর্টলি যদি বলতে চাই, আসলে কাহাফের মেইন ফোকাস হচ্ছে আমাদের মুসলিম উম্মাহ নিয়ে। শুধু মুসলিম উম্মাহ না, যারা আসলে বিভিন্ন খারাপ কাজ থেকে, হারাম থেকে বাঁচতে চায়। যেমন এখন অনেকেই অনেক কাজ থেকে দেখা যায় যে খারাপ কাজে জড়িয়ে যায়, মানে এটা ইন্টেনশনাল হোক আর আনইনটেনশনাল হোক, অনেক সময় অনেকে অনেক কাজের সাথে জড়িয়ে পড়ে। তো এটা অনেক সময় পরিবেশের কারণে হয়, অনেক সময় আশেপাশের বন্ধু বান্ধব, তারপরে হুট করে হয়তো বা একদিন অ্যাড দেখছে কিছু, দেখা যায় যে অ্যাড হয়েছে, তো অ্যাডের থেকে শুরু হয়ে গেছে। এটা যদি বলা হয় যে গ্রামের, এখন দেখবেন যে গ্রামের অনেক ছেলে পেলে, ছোট বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে এরকম, ওরা জুয়া থেকে শুরু করে বিভিন্ন খারাপ কাজের সাথে তারা জড়িয়ে পড়তেছে। কারণ হচ্ছে এখন হচ্ছে আপনার ইন্টারনেট সবার হাতে হাতে। ইন্টারনেটের এই যে এই যুগে সবাই সবকিছু দেখতে পারে। যে সাপোজ একটা অ্যাড আসলো খেলার, জুয়া খেলা, সে 10 টাকা থেকে শুরু করলো জুয়া খেলা। এখন সে কি করলো, শেষে জীবনে সে দেখা যাবে যে শেষে বাড়ি টাড়ি বিক্রি করে ফ্যামিলি তার জন্য কি ধ্বংস হয়ে যায়। এরকম অনেক গল্প আছে। তো কাহাফের মেইন ফোকাসটা হচ্ছে আসলে এই যে হারাম কাজ থেকে, ব্রাউজারের মেইন কাজ হারাম কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখা। প্লাস হচ্ছে এখন আপনারা দেখবেন যে ডেটা চুরি হচ্ছে অনেক, যে ডেটা ব্রিচিং হচ্ছে, কয়দিন পর পরই দেখা যায় যে ডেটা আমার আসলে হ্যাক হচ্ছে, বা ডেটা আসলে চুরি হয়ে যাচ্ছে। পার্সোনাল ডেটা অনেকের কাছে সেভ হয়ে যাচ্ছে। সেটা হয় বিভিন্ন অ্যাড এর মাধ্যমে হয়, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ইন্টারনালি মেকানিজম লেখা থাকে, যেগুলো আসলে পাস করে। যেমন আমি যদি বলি গুগলের যে ইন্টারনাল ইঞ্জিন গুলা, ক্রোমিয়াম ইঞ্জিনটা আছে, ওটার ভিতরে বিভিন্ন এপিআই আছে। ওই এপিআই গুলো কি করে, আসলে আমাদের যে হিউম্যান বিহেভিয়ার, তারপর আমাদের যে ডেইলি লাইফ অ্যাক্টিভিটি, আমরা ব্রাউজার দিয়ে যা যা করতেছি, অনেক সময় তারা অ্যাডস যেগুলো থাকে ওই অ্যাডস এর মাধ্যমেও কি করে, তারা আমাদের এই ডেটা গুলা কি করতে পারতেছে, ইজিলি কালেক্ট করে রাখতে পারতেছে। এবং যখন আমরা ওই ব্রাউজার দিয়েই আবার কোনো কিছু দেখবেন যে আপনি হঠাৎ করে কিছু একটাতে, সাপোজ ফেসবুকে ঢুকতেছেন ব্রাউজার দিয়ে, এখন আপনি একটা জিনিস কল্পনা করতেছেন, হঠাৎ করে বলতেছেন আজকে তো শপিং এ যাই নাই, তো দেখি অনলাইনে এই টাইপের এই টি শার্ট পাওয়া যায় কিনা। আপনি 5-10 মিনিট পর যখন স্ক্রোল করতে থাকবেন, আপনার সামনে দেখবেন কোনো না কোনো একটা টি শার্টের ভাই হুট করেই একটা অ্যাডস চলে আসে। এইরকম জিনিসগুলো দেখবেন, যেগুলো আসলে হিউম্যান বিহেভিয়ার অ্যানালাইসিস করে এই জিনিসগুলো চলে আসতেছে। তো এইরকম ডেটা যেন ব্রিচিং না হয়, প্লাস যারা আসলে এই যে হারাম থেকে একটু মুক্তি থাকতে চায়, প্লাস মুসলিম নন মুসলিমও যারা আছে, যে যারা চাচ্ছে না আমি একটু নিরাপদ থাকতে চাই, আমার সন্তান বা আমার ফ্যামিলিও নিরাপদ রাখতে চাই, তাদের জন্য আসলে মেইনলি ফোকাস করে কাজ করা হচ্ছে, যেন তাদের ডেটা চুরি না হয়। তারপরে হচ্ছে যারা হারাম থেকে যেন তারা মুক্ত থাকতে পারে। তারপর এখানে মেল ফিমেলের যেই আপনার ব্যাপারটা আছে, যে ব্লার করে থাকা, যে আমি একজন ফিমেলের ছবি এগুলো দেখবো না, এগুলো সব ব্লার হয়ে থাকবে। ভিডিও, ফেসবুক বা আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যেগুলো আছে, এগুলাতেও যেন অ্যাপ্লিকেবল থাকে। এই জিনিসগুলো আসলে ব্রাউজারের মাধ্যমে নিয়ে আসা। প্লাস হচ্ছে আপনার সেফ সার্চ যেটা আছে, যেন আমরা সেফলি সার্চ করতে পারি। উল্টাপাল্টা কেউ যদি যদি সার্চ করে, সেক্ষেত্রে কি হবে, ওই ডিএনএস দিয়ে ওগুলো কি হবে, আমাদের ওয়েবসাইটের, আমাদের যে ব্রাউজার আছে ওইখান থেকে কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, যাতে ওর সামনে ওগুলা কি না করে, শো করতে না পারে। প্লাস হচ্ছে আমাদের যেই আপনার এই ডিসেন্ট যে আসলে ব্রাউজারের মধ্যে যে এক্সটেনশনটা ইউজ করা হইতেছে, সেফ গেজ, ওটার মাধ্যমে আমাদের বিভিন্ন অপশনস আছে, যেমন সেফার ইন্টারনেট, ডিসেন্ট ইন্টারনেট। ওগুলোর মধ্যে আসলে ভাগ আছে কিভাবে আপনার অ্যাড ব্লক করা হয়। সাপোজ আমি একটা ভিডিও দেখতেছি, বা আপনার একটা পডকাস্টই দেখতেছি, হঠাৎ করে একটা পডকাস্ট দেখতেছি, একটা লার্নিং মুডে আছে আমি এখন। এই লার্নিং মুডে হুট করে আমার যদি বারবার ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঠাস ঠাস করে অ্যাড চলে আসে, তখন দেখা যায় যে আমার যে ফোকাসটা আছে এটা ডিফোকাস হয়ে যাইতেছে। পুরো ফোকাসটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। বা অ্যাড হইতেছে, আমি এখন সাপোজ একটু মোবাইলটা ধরলাম, ওই যে আমি যে চেঞ্জ হয়ে গেছে ফোকাসটা, শিফট হয়ে যাইতেছে অন্য জায়গায়। এরকম অনেক সময় দেখা যায় আমাদের ফোকাস গুলো অনেক কাজে
হার্ম হইতেছে, নষ্ট হইতেছে। তো এই জন্য কি আমাদের অ্যাড যে ব্লকার আছে, আমাদের কি হয়, ওয়েবসাইট দিয়ে কোনো ওয়েবসাইটে ঢুকলে বা আপনার ইউটিউবে ভিডিও দেখলে এগুলাতে কি হয়ে যাচ্ছে, ইজিলি অ্যাড ব্লক হয়ে যাচ্ছে। এতে আমাদের কি সময় বাঁচতেছে, ওই অ্যাড ব্লক গুলা আপনার আর শো করতেছে না। প্লাস যে অ্যাড এর মাধ্যমে যে খারাপ জিনিস বা উল্টাপাল্টা কোনো কিছু আসছে বা আমার ডেটা ক্যাশ রেখে সেগুলা ইউজ করা, ওগুলো আসলে হবে না। প্লাস হচ্ছে আমাদের যে অ্যাডস গুলা শো করতো, মনে করেন ইউটিউব থেকে শুরু করে ওই ভিডিওগুলা, ওই টাইমটা নষ্ট হবে না। প্লাস আমার যে অ্যাড লোড হয়, অ্যাড লোডের যে এমবি গুলো আমাদের কি দিন শেষে ওই এমবি গুলাও কিন্তু কি হচ্ছে, বেঁচে যাচ্ছে। আর এগুলার মাধ্যমে কি আবার নেক্সট একটা অপশন আছে আমাদের ডিসেন্ট ইন্টারনেট। ডিসেন্ট ইন্টারনেটে আপনার যারা আসলে এই মুসলিম মানে অনেক মুসলিম প্র্যাকটিস যারা আছে, তারা কি করে যে ফিমেলদের ছবি হয়তো বা আমি দেখতে চাচ্ছি না, বা যে আপুরা আছে তারা কি করতে যাচ্ছে, মেল ছবি আসলে দেখতে চাচ্ছে না, সে কি করতে পারবে ইজিলি ওই মেল ছবি, ফিমেল ছবি এগুলার যে আপনার টার্ন অন বা টার্ন অফ করে ওগুলা কি করতে পারবে, সে ইজিলি ওগুলাকে ব্লার করে রাখতে পারবে। টার্ন অন করলে সে, সাপোজ আমি মেল, আমি ফিমেলের ছবিগুলো কি করতে চাচ্ছি, ব্লার করে দেখতে চাচ্ছি, তো ব্লার ফিমেল অপশনটা আমি ওপেন রাখলে সে কি করবে, আমার যত যেসব সাইটে যাব সব সাইটে যে ফিমেলের ছবিগুলোকে ব্লার করে রাখবে। দেন আপনার এই যে ভিডিও ব্লার আছে, ওই ভিডিও ব্লারটা কি করবে, যে সাপোজ আমি কোনো ইউটিউবে ভিডিও দেখতেছি, তো ফিমেল আছে, ওই ফিমেলের পোর্শনটুকু ব্লার করে ফেলবে। এবং এটার কয়েকটা আপনার ফিল্টারিং টাইপ আছে, যেমন ব্লারের কয়েকটা মুড আছে, যেগুলো হচ্ছে আপনার পিক্সেলেটেড এবং সলিড ব্লার। এগুলার মধ্যে অনেক আছে যেগুলো আপনার হেড শো করা, ফেস শো করা, আর কোনোটা আছে হেড ফেস কোনোটাই শো করবে না। কারণ যে মডার্ন আপনার কান্ট্রি গুলো আছে, অনেকে দেখতে চাচ্ছে যে শুধু আমি ওই বডি টডি এগুলো ব্লার করে রাখবো, শুধু হেড বা ফেসটা ওগুলো শো করবে, বাকি জিনিসগুলো শো করবে না। দেন ওই অপশনটা কি কি করতে পারে, তারা ওপেন করতে পারে, ওই ফিল্টারটা সিলেক্ট করলেই ওইটা কাজ করবে। দেন যে অপশনটা আছে, আরেকটা অপশন আছে আপনার হচ্ছে লিমিট শর্টস ভিডিও বা হচ্ছে আপনার রিলস। সাপোজ আমি ফেসবুকে দেখা যায় যে স্ক্রল করতে করতে বা এই ইউটিউবে আপনার শর্টস এবং ফেসবুকে রিলস দেখতে দেখতে দেখা যায় যে 1-1.5 ঘন্টা কোথায় চলে গেছে নিজেও জানি না। তো এটার মাধ্যমে কি করতে পারবে, যে ব্লক করে রাখতে পারবে। সাপোজ আমি আমার কয়েকটা রিলস দেখতে চাচ্ছি জাস্ট আপনার এন্টারটেনমেন্ট পারপাসে, ওগুলাতে আপনার জাস্ট মনে করেন 3টা বা 5টা দেখতে চাই, কত 10 মিনিট বা 15 মিনিট বা এরকম। তো ওই 15 মিনিটের মধ্যে 3টা যদি সে দেখে ফেলে, অটোমেটিক্যালি কি তার, সে টাইমার থাকবে, ওই টাইম দিয়ে কি করবে, ব্লক করে রাখবে। সাপোজ আপনার 1 ঘন্টার জন্য ব্লক করতে যাচ্ছি, আধা ঘন্টার জন্য, যে আমি রিলস শর্টস আর দেখবো না, এরকম ব্লক করে রাখা যাবে। এই অপশন গুলা ডেস্কটপ আপনার যে ভার্সনটা আছে ওইটাতে আছে, কিন্তু মোবাইল ভার্সনেও ওইটা নেক্সট যেই আপনার ভার্সন গুলো আসবে, আপডেটেড ভার্সন গুলাতেও অ্যাড করে দেওয়া হবে এই জিনিসগুলা। তো এটাই আসলে মেইনলি শর্ট আসলে ডেসক্রিপশন কাহাব ব্রাউজারের। নাইস। সো বোঝা যাচ্ছে যে আসলে টেকনোলজি হ্যাঁ। অ্যাডভান্সমেন্টের কারণে আসলে কাহাব এই অ্যাডভান্সমেন্ট ইউজ করে অনেক হার্ম কাজ থেকে আসলে বাঁচাতে পারতেছে। হুম হুম হুম। এবং না, আসলে আপনার আরেকটা কোশ্চেন ছিল মেবি ভাই, ওই যে মেশিন লার্নিংটা কোথায় অ্যাপ্লাই করা হয়েছে, এটা আসলে মেশিন অ্যান্সার দেওয়া কিভাবে হয়নি। আসলে হ্যাঁ হ্যাঁ। কাহাব ব্রাউজার আসলে ইন্টিগ্রেট করে অনেক ইফেক্টিভ কাজ করতে পারতেছে আর কি। হুম হুম হুম। মেশিন লার্নিং এর যে পার্টটা আছে ভাই, একটা আমাদের টুলস মানে এখনো পাবলিশ হয় নাই, আনপাবলিশ অবস্থা আসছে। সেটা হচ্ছে আপনার যে চ্যাটবট টাইপের এরকম একটা আসবে, যে অনেকগুলো মডেল প্লাস ইউজার যেন ওই যে বিভিন্ন মডেলের, যেমন চ্যাট জিপিটি থেকে শুরু করে আরো যেগুলো আছে জেমিনি টেমিনি, এগুলো সব এত জায়গায় যেন না যাওয়া লাগে, একটা সেন্ট্রালাইজ জায়গা থেকে যেন আমাদের চ্যাট থেকে যেন ইউজ করতে পারে। ওই জিনিসটা আসলে নেক্সট ফেজে আসবে আমাদের। আর কারেন্টলি যে মেশিন লার্নিং এর মডেলটা আছে আমাদের কম্পিউটার ভিশনের মডেল, সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের যে হিউম্যানটা আছে, হিউম্যানটাকে সেগমেন্ট করা। এই মডেলের মাধ্যমে আমরা কি করতেছি, হিউম্যান সেগমেন্টেশন করতেছি, পিক্সেলেটেড সেগমেন্টেশন। এটা আসলে খুবই একটা ক্যালকুলেটিভ জিনিস, এবং মডেলের জন্য এটা একটা হিউজ ক্যালকুলেশন করা লাগে। প্লাস হচ্ছে আপনার কিভাবে জেন্ডার ডিটেকশন করা হয়, আমরা কিন্তু এক মডেলই ইউজ করে জেন্ডার ডিটেকশন, এই আপনার জেন্ডার ফিমেল মেলকে সেগমেন্টেশন করা, তারপরে হেড ফেস ডিটেক্ট করা, তারপরে যে আমাদের পার্ট গুলো আছে যেগুলো ব্লার করতেছে ওগুলো ডিটেক্ট করে, আমরা এগুলো কম্পিউটার ভিশনের যে মডেলটা আছে এটা দিয়ে আসলে আমরা মেইনলি ব্যাক এন্ডে কাজ করতেছি। এই মডেলটাকে আমরা আমাদের যেই ডেটা সেট ছিল, আমরা বিভিন্ন জায়গা থেকে ওপেন সোর্স ডেটা আছে ওখান থেকে কালেক্ট করছি, আমরা কালেক্ট করছি, নিজেরা কিছু বিল্ড আপ করছি, ডেটা ক্লিনিং করছি। এই ডেটাগুলো ইউজ করে আমাদের যে মডেলটা আছে ওই মডেলটাকে আমরা কি করছি, যে ট্রেন আপ করছি, যেন আমরা রান টাইমেই সাপোজ কেউ আসলে দেখতে চাচ্ছে অন ডিভাইসেই ওইগুলো যাতে কি করে কাজ করে। এবং আমরা এমন ভাবে বিল্ড আপ করছি যেন মডেলটা আসলে অনেক ছোট হয়। এতে কি হচ্ছে, যে আমরা আমাদের এপিআই কল দিয়ে অন্য কোথাও মডেল আসলে ডিপ্লয় করা আছে ওইটা দিয়ে আসলে কাজ যেন করা না লাগে, অন ডিভাইস যেন মডেলটা থাকে। এবং ইউজারের
জিনিস যাতে ইউজারের কাছে থাকে, আমরা যেন তার থেকে কোনো কিছু না নিয়ে যাই, বা ইউজার যেন মনে না করে যে এই মডেল দিয়ে এইটা করে ফেলতেছি, বা আমরা ডেটা এপিআই কল দিয়ে মডেলের মাধ্যমে বুঝি ডেটা চুরি করতেছি বা ডেটা পাঠাই দিতেছি, এরকম যেন না বোধ হয়। সেই জন্য আমরা কি করতেছি, অন ডিভাইসে আমাদের কি আছে, মডেল গুলা ডেপ্লয় করা আছে, যেন যখন যে যেটা ইনস্টল করবে সে ওই ডিভাইসেই তার মডেলটা রান হবে, ওই ডিভাইসের স্পেসিফিকেশন অনুযায়ী সেই মডেলটা ওইভাবে কাজ করবে। নাইস ভাই। তো নাইস ক্রিয়েট যে আসলে আমরা এটা থেকে বুঝতে পারলাম যে কার ব্রাউজার কখনো ইমেজ অথবা সামথিং যে আমরা যেটা ব্রাউজ করতেছি এটা আসলে সার্ভার নিচ্ছে না। তো আমরা আসলে অন ডিভাইস মডেলের মাধ্যমে আসলে লোকালি এই জিনিসটা আসলে ব্লার করতেছি, এবং নেসেসারি যে এমএল রিলেটেড ওয়ার্ক গুলো আছে আমরা অন ডিভাইসে করতেছি। তো তাহলে দেখা গেল যে যেখানে কাহাব টার্গেটই হচ্ছে যে মানুষের ডাটা চুরি করবে না, এই জিনিসগুলো থেকে বাঁচানোর জন্য, সেখানে আসলে এই লোকাল ডিভাইসের মডেলের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা আসলে ইমেজ রিলেটেড ওয়ার্ক গুলো আসলে অন ডিভাইস করতে পারতেছি। তো ইট ইজ নাইস ভাই। আরেকটা কিন্তু কাজ করে রেখেছি ভাই, সেটা হচ্ছে আমরা আমাদের এই যে আমরা ইঞ্জিনটা ইউজ করছি, ক্রোমিয়াম ইঞ্জিন, এটা আসলে সবাই ইউজ করে। আপনারা দেখবেন ওয়ার্ল্ডে যত ব্রাউজার আছে সেম ইঞ্জিন ইউজ করে। তো গুগল কি করছে যে এই ক্রোমিয়াম ইঞ্জিন গুলা যখন তারা বিল্ড করে, তারা বিভিন্ন এপিআই ইউজ করে, অনেক থার্ড পার্টি টুল তারা অ্যাড করে রাখে। আমরা কি করছি যে আমাদের যে ওরা যে এপিআই গুলো ইউজ করছে, যেগুলো দিয়ে ইউজারের ডেটা কালেক্ট করতে পারে, আমরা সব ফ্ল্যাগ অফ করে রাখছি, যেন এটা গুগলের কাছে বা কারো কাছে, ইভেন চাইলে আমরাও যেন না পারি কোনো ডেটা কালেক্ট করতে ইউজারে, ওইগুলা কি করছি সব অফ করে রাখছি ভাই। এতে কি হবে যে ইউজারের যে ডেটা গুলা থাকবে, এটা ইউজারের কাছে ক্লিন আপ করে দিলে ওর ডেটা ওর কাছে থেকে ক্লিন হয়ে যাবে। যাতে ইউজারের ডেটা ইউজারের কাছে থাকে, আমাদের মেইন ফোকাস হচ্ছে ইউজার যে বিলিফনেস আছে সেই জিনিসটা যেন আমরা ধরে রাখতে পারি, যে তারা আসলে আমাদের কি করছে, বিলিভ করে আমাদের এই জিনিসগুলো ইউজ করছে, যে না এই জিনিসটা আমার ক্ষতি থেকে রক্ষা করবে, আমার এই ওরকম ডেটা থেকে আমাকে যে চুরি হওয়া থেকে আমাকে রক্ষা করবে। তো যেন ইউজারের ডেটা ইউজারের কাছে থাকে, ইউজারের ডেটা যেন কারো কাছে না যায়, এই জিনিসটাই মেইনলি ফোকাস করে বিল্ড আপ করা, এবং সবাইকে একটা শেডের আন্ডারে এনে যেন আমরা কি সেফ ফিল করাইতে পারি। নাইস ভাই। তো ঠিক আছে ভাই, তাহলে আমরা আসলে অন্য সাইডে এখন ফোকাস করি একটু। আমরা কাপ নিয়ে আসলে অনেকে আছে যে অনেক নতুন না না, কাপ নিয়ে বলতে গেলে ভাই এটা একটা বিশাল গল্প। এটা অবশ্যই একটা ভাই। গল্পের মানে একটা কাব্যগ্রন্থের মতো, যে বা আপনার একটা উপন্যাসের মতো লেখা যাবে। অবশ্যই ভাই, ইনশাল্লাহ। আমার পয়েন্টটা হচ্ছে যে আমরা যদি কেরিয়ার রিলেটেড কথাবার্তা বলি, ধরুন আমি কিছু জানতাম না, হঠাৎ করে এমন সময় চলে আসি যার দিকে হচ্ছে এমএল কেরিয়ার অথবা এমএল রিলেটেড জব হঠাৎ করে বেড়ে যাচ্ছে, মানুষ ডাটা সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে, এমএল ইঞ্জিনিয়ার হয়েছে, এমএল সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে আর কি। এমনও দেখা যাচ্ছে যে ভার্সিটি গুলোতে এমএল এর উপর মাস্টার্স শুরু হয়ে গেছে, অনেকে দেখা যাচ্ছে ডাটা সায়েন্সের উপরে অনার্স শুরু হয়ে গেছে অনেক ভার্সিটিতে। তো এখন আসলে আমি তো ধরেন অনেক বয়স হয়ে গেছে আমাদের, যারা ধরেন এখন ফোর্থ ইয়ার শেষ করে ফেলছেন, কেরিয়ার ঢুকে গেছেন, কেউ ইন্টার্ন করতেছেন, জবে ঢুকে গেছেন, এখন তার যদি আসলে এমএল কেরিয়ার সুইচ করার চিন্তা ভাবনা থাকে, তার আসলে রোডম্যাপটা কি হওয়া উচিত? তার তো ধরেন 8 to 5 জব করা লাগতেছে, এবং সবকিছু মিলে আসলে তার রোডম্যাপটা কি হইতে পারে? হুম। আসলে যখন সে শিফট করবে, ক্যারিয়ারটা আসলে শিফট করবে, সে আসলে ফোকাস করা উচিত সে কি মেশিন লার্নিং এর যে সেক্টর গুলো আছে। মেশিন লার্নিং কিন্তু হিউজ সেক্টর ভাই। এটা একটা যে শর্ট ভাবে বলে দিলাম যে ভাই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এটা বলে দিলেই হলো না, কারণ এটার কিন্তু অনেক রোড ম্যাপ আছে, এবং এটার পিছনে কিন্তু অনেক টপিক আছে যেগুলো আপনার কি কভার করে আসতে হবে। তো তাকে আসলে স্পেসিফিক্যালি তো চেঞ্জ হতে চাইলে স্পেসিফিক কিছু সেক্টর সিলেক্ট করা উচিত। যেমন আসলে আমি কাজ করতে চাই মেশিন লার্নিং নিয়ে, কিন্তু মেশিন লার্নিং এর স্ট্যাটিস্টিক্যাল মডেল নিয়ে। তো সে যখন এই জিনিসটা ইম্পর্টেন্স মনে করবে যে না আমি এই রিলেটেড ক্যারিয়ারে যাব, তাহলে সে কি করতে পারে যে সেক্টরটাকে কি করতে পারে, ডিভাইড করে ফেলতে পারে। এই যখন সে ডিভাইড করে রাখবে, তখন কিন্তু তার লার্নিং পার্টটা ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে সে শুধু স্ট্যাটিস্টিক্যাল মডেল, স্ট্যাটিস্টিক্যাল অ্যালগোরিদম, স্ট্যাটিস্টিক্যাল ডেটা, এই রিলেটেড কাজগুলোতে ফোকাস করে সে লার্ন করা শুরু করবে, বা 4 মাসের বা আপনার 6 মাসের একটা আপনার একটা রোডম্যাপ নিয়ে সে স্টার্ট করতে পারে। প্লাস আর যারা চাচ্ছে যে না আমি আসলে শুধু স্ট্যাটিস্টিক্যাল ডেটা না, আমি আসলে কম্পিউটার ভিশন নিয়ে কাজ করবো, মেশিন লার্নিং মডেল, এলএলএম মডেল গুলো আছে ওইগুলা নিয়েও কাজ করব, সেক্ষেত্রে তার পার্টটা রোডম্যাপটা হবে যে তার বেসিক যে প্রোগ্রামিং সে একটা সিলেক্ট করে পাইথনের মতো, সে ধরি সে ল্যাঙ্গুয়েজটা জানে, যেহেতু সে সফটওয়্যার রিলেটেড কাজ শুরু করছে বা ক্যারিয়ার শুরু করছে।
তো পাইথন রিলেটেড সে বেসিকটা জানে, এটা ধরে আমরা আগাইতে পারি যে সে ক্যারিয়ারের ওটা অলরেডি স্টার্ট করে দিছে। দেন এই ফেজ গুলা হবে যে তার লার্নিং ফেজ, তখন শুরু হবে টপিক ওয়াইজ। যেমন সে ফার্স্টে চাচ্ছে ভাই আমি এলএলএম এর টপিক গুলা কভার করব, সে কি করতে পারে যে এলএলএম এর যে অ্যালগোরিদম গুলো আছে, লেটেস্ট যে মডেল গুলো আছে, ওগুলা নিয়ে কি করবে, তার বেসিকটা ক্লিয়ার করবে যে এটা কিভাবে কাজ করে। সাপোজ একটা মডেল কিভাবে কাজ করে, ট্রান্সফরমার যে কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো যখন তার বেসিকটা ক্লিয়ার করে ফেলতে পারবে, তখন সে একটা মডেল নিয়ে একটা প্রজেক্ট দাঁড় করাইতে পারে, বা একটা মডেল নিয়ে সে কি করলো, টেস্ট করলো যে তার লার্নিংটা টেস্ট করার জন্য, যে আমি এই লার্নটা করছি এটা অ্যাপ্লিকেশনটা দেখি যে এটা করা যায় কিনা। তখন সে আপনার এলএলএম টাইপের বিভিন্ন যে ওপেন সোর্স মডেল আছে, ওগুলা ছোট ছোট মডেল দিয়ে ট্রাই করবে সে ট্রেন আপ করার জন্য। ডেটা করে ডেটা আপনার বিল্ড আপ করে ওই ডেটা দিয়ে সে ট্রেন করে দেখলো যে আমি যে ডেটাগুলো দিলাম এগুলো কি আসলে কার্যকর কিনা, এই ফিচার গুলো আসলে কাজ করে কিনা। দেন যদি কেউ চায় ভাই আমার তো এলএলএম ভাই শিখা হয়ে গেছে, দেন সে কি করতে পারে যে এলএলএম শিখা হয়ে গেছে বা এটা আসলে চলতেই থাকে লার্নিং, এটা আসলে ইয়া না, বাট বেসিক শিখা হয়ে গেছে। তো এখন আমি কি করতে চাই যে ভাই নেক্সট পেজে যাইতে চাই, তাহলে তার জন্য ভাই ডিপ লার্নিং যেই অ্যালগোরিদম গুলো আছে ওইটা সাজেস্ট করবো যেন ওইটাতে সে ফোকাস দেয়। ডিপ লার্নিং এর অ্যালগোরিদম, তারপর ডিপ লার্নিং যে মডেল গুলা আছে, ওপেন সোর্স মডেল গুলা, তারপরে বিভিন্ন আপনার এই ওপেন সোর্স প্রজেক্টে দেখা যায় অলরেডি বিল্ড আপ করা, ওগুলা ট্রাই করা। দেন ওগুলার উপর কি করতে পারে সে, কিছু আপনার প্রজেক্ট কয়েকটা বিল্ড আপ করতে পারে, যেগুলো হচ্ছে আপনার অলরেডি আপনার কিছু প্রবলেম সলভ আছে এরকম, বা কিছু প্রবলেম নেক্সট হইতে পারে ওইরকম জিনিসপত্র নিয়ে সলভ করতে চায়। যদি কেউ ইজিলি আপনার ট্রাই করতে যায়, যেমন আপনার নাম্বার প্লেট ডিটেকশন, কার ডিটেকশন, অবজেক্ট ডিটেকশন, এগুলো নিয়ে ইজিলি সে শুরু করতে পারে। এতে করে তার বেসিক যেটা আছে ওটা আসলে বিল্ড আপ হওয়া স্টার্ট করবে। দেন সে কি করতে পারে, এই যে নলেজ গুলো ভাই গ্যাদার করলে, এই প্রত্যেকটা নলেজের স্পেসিফিক এক একটা প্রজেক্ট বিল্ড করা। এই প্রজেক্ট গুলা বিল্ড করার সময় যেন ট্রাই করে যে যত কম আসলে আপনার এখন চ্যাট জিপিটি, জেমিনাই, তারপরে আপনার আছে এই ওপেন ক্লো, তারপরে আছে ক্লড, এগুলা যাতে কম ইউজ করে যেন বিল্ড করতে পারে। এতে করে তার লাভ হবে যে তার যে নলেজটা আছে ভাই, এই নলেজটা কি ক্লিয়ার থাকবে। যখন সে ফার্স্ট ফেসে বা এগুলা একদম স্টার্টিং থেকে শুরু করবে, তো এআই দিয়েই তো ভাই সব করা যায়, এআই রে দিলাম ও প্রজেক্ট করে দিল, এটা করলে তার যে নলেজটা আসলে ওই নলেজটা পরিপূর্ণভাবে গেদার হবে না। এটা করতে পারে কখন, যে ভাই ফার্স্ট ফেজ শেষ, আমার নলেজ গেদার হয়ে গেছে, আমার বেসিক ক্লিয়ার, দেন সে ওইটা দিয়ে ট্রাই করলো। তাহলে সেক্ষেত্রে কি হবে যে তার যে প্রবলেম গুলো হবে নেক্সট ফেজে বা ইন্টারভিউ দিতে গেলে কোথাও, সেক্ষেত্রে ওই প্রবলেম গুলো সে ফেস করবে না। এতে করে তার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, প্লাস তার কাছে যে প্রজেক্ট আছে ওই প্রজেক্ট শোকেসও করতে পারবে, তার নলেজটাকে কি করতে পারবে ওই প্রজেক্টে শিফট করে। দেন সে যখন মেশিন লার্নিং বা এআই রিলেটেড যে আপনার কোম্পানিগুলা যে আপনার পজিশন গুলো আছে ওগুলার ক্ষেত্রে ইন্টারভিউতে দিতে গেলে এই জিনিসগুলো সে কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে আসলে শর্ট ইয়ে। প্লাস এই ফেজটা পার করলে আসলে যারা আসলে মেশিন লার্নিং এর ক্যারিয়ারও করতে চাচ্ছে না, বা যারা আসলে মেশিন লার্নিং না বাট এআই অ্যাডপশন করতে চাচ্ছে, তাদের জন্য বলবো জেমিনাই, তারপরে আপনার এই ক্লড, তারপর চ্যাট জিপিটি, এগুলা যারা নন টেকনিক্যাল পার্সন আছে তারা যেন ইজিলি অ্যাডপ্ট করে। এতে করে তাদের ডেইলি লাইফ, তারপরে তাদের যে কাজগুলো আছে সেই অটোমেশন গুলো কি করতে পারবে, তাদের মাথায় চলে আসবে কিভাবে আমি অটোমেট করতে পারি এই জিনিসগুলা। তাদের যখন মাথায় চলে আসবে তারা প্রবলেম সলভ করতে পারবে, নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করতে পারবে। নাইস। জি ভাই, আপনি আসলেই যারা আসলে এখন কেরিয়ার সুইচ করতে চায়, আসলে কি করতে চায়, আসলে আপনি আসলে ভালো একটা রোডম্যাপ দিচ্ছেন। তো আসলে তাদেরকে ওই অল্প অল্প করে শুরু করতে হবে। এন্ড আরেকটা হচ্ছে যে আপনি একটা ভালো পয়েন্ট বলছেন যে সবাই আসলে এমএল ইঞ্জিনিয়ার হতে চায়, বাট কিসের ইঞ্জিনিয়ার হবো, অথবা এমএল এর কোন সাইটে যাব, হ্যাঁ অথবা হ্যাঁ, কোনটা? কোনটা আমার আসলে শেখা উচিত এটা আমি জানি না। হয়তো আমি এমএল ইঞ্জিনিয়ার হবো, সব দিকে ট্রেন্ড হুম। ক্রেজ হচ্ছে যে আমি এমএল, চারদিকে এমএল। তো কিন্তু আসলে এই জিনিসটা যে আসলে একটু বেসিক কিছু প্রবাবিলিটি থেকে শুরু করে, স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে, তার আসলে একটু নলেজ দরকার পড়ে। তার আসলে যদি ইমেজ রিলেটেড কাজ করতে চায়, তার আসলে সিএনএন, ডিপ লার্নিং মডেল গুলো কিভাবে কাজ করতেছে, তারপর টেক্সট রিলেটেড মেশিন লার্নিং যেগুলো আছে সেখানে যদি এবিজিং ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেক্সট রিলেটেড আছে, সেখানে আসলে অনেক বার্ট মডেল থেকে শুরু করে অনেক মডেল আছে যেগুলো আসলে টেক্সটের জন্য ভালো কাজ করে। তারপর হচ্ছে সাউন্ডের জন্য সাউন্ড ওয়েভ, তারপর বিভিন্ন জন্য কিন্তু আসলে এমএল আছে। যেমন আমরা আসলে ডিপ ফেক ভয়েস গুলা হয়, তো ওইগুলা ডিটেকশন থেকে শুরু করে অনেক সাইট আছে আর কি। তো সবার আসলে উচিত হওয়া উচিত যে আমি আসলে কোন সাইটটা নিয়ে কাজ করব, কোন সেক্টরটাকে আসলে টার্গেট করতে চাই, এরকম চিন্তা না করে যদি আমি চিন্তা করি এমএল ইঞ্জিনিয়ার হবো, আমাকে এমএল ইঞ্জিনিয়ার রোড ম্যাপ দেন, ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট আই থিঙ্ক। কিন্তু তার আসলে মনে হয় যে একটু বেসিকটা শুরু করে দেন আসলে
তার স্পেসিফিক ক্যাটাগরি নিয়ে আসলে শুরু করা উচিত, দেন আস্তে আস্তে সে বুঝতে পারবে যে আসলে এখন আমার কোন দিকে যাওয়া উচিত। এই হচ্ছে নাইসলি এক্সপ্লেন ভাই। তো এখন আসলে মানে মেইন ফোকাসটা হচ্ছে ভাই তার অবজেক্ট, আসলে তার অবজেক্ট এবং তার গোল, এই দুইটা জিনিস যখন সে ফিক্স করে ফেলবে তার জন্য ইজি হবে ভাই, পাথটা অবশ্যই খুব ইজি হবে। অবশ্যই। আচ্ছা, এখন আমরা যদি বলি যে এত কিছু তো আমরা জানতে পারলাম, এমএল ইঞ্জিনিয়ার হতে চাই, তো বাংলাদেশ এবং ওয়ার্ল্ড পার্সপেক্টিভে আপনি যদি দুইটা কোশ্চেন অ্যান্সার দিতেন, দুই পার্সপেক্টিভে আসলে এমএল ক্যারিয়ারের অবস্থাটা কি, সামনে কি পরিমাণ গ্রো হতে পারে, অথবা আসলে কি আদৌ কি আমার এই ট্রেন্ডের সাথে যাওয়া উচিত হবে কিনা? আসলে ট্রেন্ড বলতে, এটা ট্রেন্ড রিসেন্টলি আসলে শুরু হয়েছে জিনিসটা, যে হিউজ পরিমাণে বাংলাদেশের কিছু কিছু কোম্পানি রিসেন্টলি, যে ওরা আসলে মেশিন লার্নিং নিয়ে আগে কখনো কাজ করতো না ওইরকম না, কিন্তু এখন তাদের আসলে দরকার প্রয়োজন যে ট্রেন্ডের সাথে গা ভাসানো, যে না আমাদের মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার লাগবে, আমরা কিছু একটা করব, বাট কি করব ওরাও জানে না, ইঞ্জিনিয়ার না, এরকম কিছু কোম্পানি আছে ভাই। বাট অ্যাকচুয়ালি কাজ করে এরকম বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা আসলে মেশিন লার্নিং নিয়ে কাজ করে, আপনার এআই নিয়ে কাজ করে, এআই এর অ্যাডপশন হইতেছে, এরকম বাংলাদেশে ভাই জব অপরচুনিটি অনেক আছে। মানে ম্যাক্সিমাম যদি কোম্পানি ধরি, এখন ম্যাক্সিমাম কোম্পানিতে আপনি দেখবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোল আপনার পজিশন থাকে, বাট ইন্টারনালি কিন্তু মেশিন লার্নিং নিয়ে কাজ করানো হয়, বা মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করানো হয়, বা এআই নিয়ে, এআই রিলেটেড নিয়ে যে টপিক গুলো আছে ওই টপিক নিয়ে কাজ করা হয়, বা ওদের প্রজেক্টে এআই চায় বা এআই কে বিল্ড আপ করা যেতে চায়। এই জিনিসগুলো এখন ভাই অহরহ হচ্ছে, সব কোম্পানিতে কম বেশি হচ্ছে। বাংলাদেশ আগের থেকে ভাই এই পজিশনটা অনেক বাড়ছে আমার দেখা মতো। আমি আর যখন স্টার্ট করছি ভাই, হাতে গোনা 3-4টা কোম্পানি ছিল যারা মেশিন লার্নিং এআই নিয়ে শুধু কাজ শুরু করছে এবং কাজ করতেছে তখন। এরপরে মানে যদি এখনকার কথা চিন্তা করি, এখন ভাই মোর দেন ভাই 70-80% কোম্পানি এআই মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছে। তার মানে এআই মেশিন লার্নিং এর ক্যারিয়ার অবশ্যই আছে। সেই জন্য আসলে ম্যাক্সিমাম কোম্পানিতে এখন তারা প্রজেক্ট নিয়েও কাজ করতেছে, এআই নিয়ে কাজ করতেছে, এআই এর যে অ্যাডপশনটা আছে তারা গ্রো করতেছে। প্লাস যদি আমরা বাইরের কথা চিন্তা করি ভাই, বাইরে এটা হিউজ অপরচুনিটি। বাইরে দুই সাইড আছে ভাই। এক সাইড হচ্ছে এক সাইড স্টুডেন্ট হচ্ছে যারা আসলে বাইরে কি করতে চায়, এমএস করতে চায়, পিএইচডি করতে চায়, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, তখন তাদের ক্ষেত্রেও একটা ফ্যাসিলিটি আছে। প্লাস যারা চায় আসলে জব অপরচুনিটির জন্য বাইরে কি করতে চায়, জব করতে চায়, তাদের ক্ষেত্রেও ভাই একটা হিউজ অপরচুনিটি আছে। কারণ বাইরের যে কোম্পানিগুলো আছে, ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ভাই এআই অ্যাডপ্ট করে সব কাজ তারা অটোমেট করতেছে। এই অটোমেট করার কারণেই দেখবেন যে এখন অনেক জায়গায় বিভিন্ন জায়গায় লে অফ শুরু হয়েছে, যে আমার একজনের কাজ 10 জনের কাজ একজনের দিয়ে করাইতেছি, তো এই একজনের দিয়ে করাইতে পারতেছি দেখেই ভাই এই জিনিসগুলো আসলে আসতেছে। তো যারা আসলে মেশিন লার্নিং নিয়ে বা এআই নিয়ে যারা আইডিয়া রাখবে, প্লাস হচ্ছে আপনার যাদের আপনার আগে আপনার প্রোগ্রামিং নিয়ে তারপর ক্যারিয়ার ছিল বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে, তাদের ক্ষেত্রে ভাই দুই পাশেই আপনার খোলা থাকবে। সেটা হচ্ছে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতে পারবে, মেশিন লার্নিং এআই ইঞ্জিনিয়ার হিসেবেও সে কি করতে পারবে, কাজ করতে পারবে। তার মানে তার যখন একটা ভাস্ট নলেজ থাকবে, তার যে এই আপনার যে একটা ইয়া থাকে না, আপনার ভয় থাকে যে এই চাকরি টাকরি নিয়ে অনেক ভয় থাকে, বা এমনও হইতে পারে যে ভাই বিভিন্ন জায়গায় এই জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গেলে এই ধরনের প্রবলেম চলে আসে, বা এই ধরনের নলেজ আমাকে জিজ্ঞেস করলে পারে না, তখন সেক্ষেত্রে তার ওই প্রবলেমটা হবে না। কারণ তার দুই সাইডে কি থাকবে, নলেজ থাকবে। এবং যখন একটা কোম্পানি দেখবে যে না তার দুই সাইডে নলেজ আছে, দুই সাইডে সে কাজ করতে পারে, তখন ইজিলি তাকে কি করতে হবে, গ্র্যাব করবে, বা তাকে আপনার ওই অপরচুনিটিটা অফার করতে পারবে। কারণ বুঝতে এখন পারছি। এই এমন এক যুগ চলে আসছে ভাই, এক সাইডে থাকলে এক সাইডের নলেজ দিয়ে অনেক সময় হয় না। আমার এখন আপনার চিন্তা করে যে না একজনকে দিয়ে যেন আমি মাল্টিপল টাস্ক করাইতে পারি, তার যেন ভাস্ট নলেজ থাকে, এবং মেইন ফোকাসটা যেন থাকে তার প্রবলেম সলভিং, নট নেসেসারি সে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করলো, কোন মেশিন লার্নিং মডেল ইউজ করলো, এটা যাতে না, বাট তার নলেজ আছে এই প্রবলেম সলভ করার। বুঝতে পারছি। আচ্ছা, এইটার শেষ আপনি যে অ্যান্সারটা দিলেন এটার সাথে যদি আমি একটু অ্যাড করি আর কি, যে একটা কোশ্চেন, যে যারা এখনো যারা কন্টেস্ট প্রোগ্রামিং করে অথবা প্রবলেম সলভিং করে, তাদের আসলে এই সেক্টরে অথবা সামনের দিনগুলোতে আসলে তার আসলে এই নলেজটা আসলে কিভাবে কাজে লাগতে পারে? কেননা ধরেন এআই দিয়ে অনেক কিছু করা যায়, বাট প্রবলেম হুম। সলভিং স্কিল কি আদৌ তার ইফেক্টিভনেস থাকবে কিনা, অথবা তার আসলে কি পরিমাণ কিভাবে হেল্প করতে পারে এই জিনিসটা এখনো? প্রবলেম সলভিং হচ্ছে ওই যে শুরুর জিনিসটা, হচ্ছে শুরু ভাই, স্টার্ট। যখন আমি স্টার্টই না করবো ভাই, সাপোজ একটা মেশিনকে যখন ফুল স্পিডে তো ভাই রান করানো হয় না, একটা মেশিনকে কি করে স্টার্টিং পজিশনে দেয়, স্টার্টিং পজিশনে একটা স্পিড থাকে।
এখন কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করছে তাদের প্রবলেম সলভিং কিন্তু স্কিলটা আছে, সে জানে একটা প্রবলেমকে কিভাবে সলভ করবে এবং তার এই যখন প্রবলেমটা দিবে এর কমপ্লেক্সিটিটা কিরকম হইতে পারে, বা এই কমপ্লেক্সিটিটা এত হইলে এই অ্যানালাইসিস করে সে বের করে দিল যে আমি যখন কাজ করছি আগে এই প্রবলেমটা সলভ করছি, এটার আমার কি মাথায় অলরেডি ফিক্স করা আছে, কিন্তু এইরকম ধরনের প্রবলেম এইভাবে ফিক্স করা যায়, প্লাস হচ্ছে কি এটার কমপ্লেক্সিটি এই আসতে পারে এবং এই প্রবলেম গুলা কি করতে পারে আমি ফেস করতে পারি, বা এই প্রবলেম গুলা কি করতে পারে আমি ইজিলি সলভ করতে পারি। এই জিনিসগুলাই ভাই মেশিন লার্নিং এ তাদের কাজে লাগবে, কারণ যখন সে একটা প্রবলেম দিবে, সাপোজ আমাকে একটা প্রবলেম দিল বা আমাকে বললো যে একটা বিজনেস কেস ধরায় দিল, তো এই বিজনেস কেসটা সলভ করার ক্ষেত্রে এই যে তার যে থিঙ্কিং থিঙ্কিং যে পাওয়ারটা ভাই, এই জিনিসটা কি খুবই কাজে লাগবে, এবং তার যে স্কিলটা ছিল থিঙ্কিং স্কিল, প্রবলেম সলভিং স্কিল, এইগুলা কি করতে পারবে রিয়েল লাইফে সে অ্যাপ্লাই করতে পারবে। এই জিনিসটা তাকে অ্যাডভান্টেজ দিবে অন্যান্য যে আপনার এই যারা আছে, যারা রেগুলার আর কি নর্মালি পড়ে আসতেছে এবং আপনার নন টেকনিক্যাল প্লাস হচ্ছে আপনারা ওরা চায় যে ক্যারিয়ার করতে, ওরা কি ওরা তো ভাই কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে স্টার্ট করে নাই, বাট কারেন্টলি যার কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে স্টার্ট করছে ভাই, তাদের থেকে ওদেরকে ডিফারেন্সিয়েট করবে হিউজ ভাই। তখন যখন একটা ইন্টারভিউতে সে ফেস করবে, তখন ইন্টারভিউয়ারই কি করবে তাকে আসলে আলাদা নজরে দেখবে, এবং প্লাস কি করবে তার র্যাঙ্কিংটা একটু আপনার আপডেটেড থাকবে এবং তাকে কি টপ র্যাঙ্কে রাখবে। বুঝতে পারছি। তো আপনার লাস্ট দুটা কোশ্চেন অ্যান্সার দেখে এটা বুঝতে পারলাম যে সে যদি কেরিয়ার হিসেবে মেশিন লার্নিং এ চুজ করে, অথবা সে যদি অন্য কোনো কেরিয়ার থাকে যদি সে এই জিনিসটা লার্ন করে এবং তার রিয়েল কেরিয়ারে যদি সে এটা ইমপ্লিমেন্ট করে, তাহলে তার অনেক দিকেই বেনিফিট আছে। একটা হচ্ছে যে কেরিয়ারে তো সে অনেক কোম্পানি এখন অ্যাডপ্ট করতেছে, তার অপরচুনিটি বাড়তেছে। আর একটা হচ্ছে সে যদি এখন মনে করলো যে না একটা বাইরে থেকে মাস্টার্স করি অথবা পিএইচডি শুরু করি, দেখা যাবে তার রিয়েল লাইফ ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সটা দেখা যাচ্ছে তার রিসার্চের ক্ষেত্রেও আসলে কাজে দিচ্ছে। তো মানে লাভে লাভ বলা যায় নাকি? আচ্ছা, মানে অন্যান্য সেক্টর গুলোতে দেখা যাচ্ছে এটা খুবই কম আর কি, যে আমি আসলে কখন কিভাবে চুজ করতে পারবো অথবা ইয়া করতে পারবো একটা চিন্তা থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে ইজিলি আমি আসলে পড়াশোনা চলে যেতে পারি, আবার আমি রিয়েল লাইফে আবার চলে আসতে পারি, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে ভাই এআই টুলস যেভাবে আসলে এখন আপডেট হয়ে যাচ্ছে আর কি, মেশিন লার্নিং তো দেখা যাচ্ছে যে আমরা এআই দিয়ে করে ফেলতে পারতেছি, অথবা আমি চাইলে তো আমরা এআই হেল্প নিয়ে আসলে নিজেরাই অনেক কিছু মডেল ক্রিয়েট করে ফেলতে পারতেছি। আসলে এখন কথা হচ্ছে যে সবাই যদি এআই দিয়ে এগুলো করে ফেলতে পারে, তাহলে আমি আসলে নিজেকে আসলে ডিফারেন্সিয়েট করবো কেন? অথবা আমার আসলে আমি যদি এখন ইন্টারভিউ বোর্ডে যাই, এখন আমি তো আর বলতে পারবো না যে এআই দিয়ে করছি, অথবা এআই দিয়ে এই মডেল বানাইছি, এআই দিয়ে এই মডেল বানাইছি। এখন মেশিন লার্নিং এ যদি মেশিন লার্নিং মডেল বানাই ফেলতে পারতেছে, তাহলে আমার এখানে কাজটা কি? মানে মেশিন লার্নিং মডেল মেশিন বলতেছে যে এআই মডেল গুলোই তো মেশিন লার্নিং আমাকে হেল্প করে ফেলতে পারতেছে। তাহলে আসলে আমার ডিফারেন্সিয়েশনের জায়গাটা কি? মানে আমি কি আসলে কি করা উচিত, আমার আসলে কি জানা উচিত, স্পেসিফিকলি কি জানলে আসলে আমার ইন্টারভিউ প্রিপারেশনটা ভালো হইতে পারে আর কি, এমএন রিলেটেড? থ্যাংক ইউ ভাই, সুন্দর একটা কোশ্চেন করার জন্য, যে কিভাবে আসলে ইন্টারভিউ থেকে আমাকে ডিফারেন্সিয়েট করবে। কারণ আমরা এআই দিয়ে অনেক কিছু বিল্ড আপ করতেছি, এআই দিয়ে এআই বিল্ড করি। আসলে মেইন জিনিসটা হবে যখন সে ইন্টারভিউ দিতে যাবে তার কিছু স্পেসিফিক কোশ্চেন থাকে। যখন ইন্টারভিউ দিতে যায় তো আমাকে তো ফার্স্টে প্রজেক্ট ধরাই দিবে না বা প্রজেক্ট বিল্ড করতে বলবে না। ইন্টারভিউয়ার তখন তাকে অবশ্যই বেসিক কিছু জিনিস সম্পর্কে জানবে, বেসিক কোশ্চেন কখন করবে, মডেল রিলেটেড কোশ্চেন করবে, অ্যালগোরিদম কোশ্চেন গুলা করবে। তখন সে যদি এআই দিয়ে এআই যখন বিল্ড করবে তখন সে ডিটেলস জানবে না, যেমন এই কি ধরনের ডেটা দিলে মডেলের কি কি প্যারামিটার ইউজ করলে আমার ওভার ফিটিং হচ্ছে, আন্ডার ফিটিং হচ্ছে, এই জিনিসগুলো সে যদি না জানে, বা কিভাবে আমার লস ফাংশন ক্যালকুলেশন হচ্ছে, কোন লস ফাংশনটা আমি ইউজ করব, আমি আপনার সুপারভাইজ লার্নিং ইউজ করব না আনসুপারভাইজ লার্নিং ইউজ করব, আমি স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করব নাকি আমি হচ্ছে আপনার এই নিউরাল মডেল ইউজ করব, তখন এই জিনিসগুলা তখন তার আইডিয়া থাকবে না। যে আসলে এআই দিয়ে যখন এআই বিল্ড করবে তখন আসলে সে প্রজেক্ট বানাচ্ছে, সে হচ্ছে কি করতেছে যে প্রজেক্ট শো করতেছে, কিন্তু তার যে ডিটেলস নলেজ সেগুলো কিন্তু সে গ্যাদার করতেছে না। এখন আসি যে আসলে এই নলেজ গুলা গ্যাদার করলাম, আমি ইন্টারভিউ নিলাম, এখন কাজে কিভাবে ইমপ্লিমেন্ট করব। এখন সাপোজ আমি এআই দিয়ে আমার নলেজ আছে, বেসিক আছে, সব ক্লিয়ার, আমি এআই দিয়ে যখন এআই বানাবো, যখন যার বেসিক ক্লিয়ার থাকবে সে এক ধরনের প্রম্পট দিয়ে তার মনে করেন মডেল বিল্ড আপ করবে, আর যার মনে করেন এই সম্পর্কে বেসিক আইডিয়া নেই সে আরেক টাইপের প্রম্পট দিবে। এই যে আমাদের যে এখন বর্তমান যুগ আছে এই মেশিন লার্নিং আপনার যে মডেল গুলো আছে এলএলএম,
এগুলা যখন আমরা ইউজ করি আমরা কিন্তু প্রম্পট দিই। এখন একটা নতুন একটা সেক্টর চলে আসছে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মতো। তো যার প্রম্পট বেটার থাকবে, যার ওয়ার্ড চুজ এবং যে স্পেসিফিক্যালি প্রবলেম গুলাকে ডেসক্রাইব করতে পারবে, তার থেকে কিন্তু এলএলএম থেকে সে কিন্তু তত ভালো কি আউটপুটটা বের করে নিয়ে আসতে পারবে। এখন যার বেসিকই নাই যে ভাই এই লস ফাংশন ইউজ করে এটা করবো, এখন যদি আমি এআই কে না বলে দেই, এআই কি করবে, সে নিজের মতো করে করবে ভাই। নিজের মতো করে একটা চুজ করবে, একটা অ্যালগোরিদম চুজ করে নিজের মতো করে বলবে যে এই কাজটা করছি, পরে তো আমি আসলে খুশি হয়ে গেছি ও তো এই কাজটা করছে। যখন আউটপুট দেওয়ার সময় হবে দেখবো যে আসলে সে 360 উল্টা আউটপুট দিতেছে, যেটা আসলে কোনো কাজের না। এরকম টাইপের আসলে ডিফারেন্সিয়েটটা তখন চলে আসবে নিজেদের মধ্যে, তখন আসলে একটা ফ্রাস্ট্রেশন লেভেল কাজ করবে যে আসলে আমি এইটা জানি না বা এটা করি নাই, এইভাবে এটা যে কাজ করে কিভাবে এই সম্পর্কে তো আমার আইডিয়া নেই। তখন সে নিজে থেকে পরে ভাই আবার ওই যে ব্যাকওয়ার্ডে বা রিভার্সে কাজ শুরু করবে, আবার নলেজ গেদার শুরু করবে একদম ইনিশিয়াল থেকে। তো এখন ভাই এই নলেজ এই ইয়েগুলা অনেক এখন বিভিন্ন জায়গায় আছে, যেমন বিভিন্ন জায়গায় এখন কোর্স আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার এই রিলেটেড অনেক কোর্স আছে। অনেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্স নিচ্ছে, অনেকে হচ্ছে আপনার মেশিন লার্নিং কোর্স নিচ্ছে, যাদের হচ্ছে আপনার লাইভ অনেক প্রজেক্ট সম্পর্কে আইডিয়া আছে, এক্সপিরিয়েন্স আছে। তারা ওগুলো আমাদের মতো এই যে শেয়ার করতেছে, যাতে যারা আসলে আপনার শুরু থেকে কাজ করতেছে তাদের যেন প্রবলেম না হয়, তারা যেন কি তাদের রোডটা যেন কি আরো ইজি হয়। আমরা যেগুলো ফেস করছি তাদের যেন ওইগুলো ফেস করা না লাগে, তারা যেন ইজিলি সবকিছু করতে করতে পারে, তারা যেন নিজেদের নিজের অবজেক্টিভ চুজ করে নিজেদের গোল যেন সেট করতে পারে, এই নিয়ে তাদের যেন কোনো কনফিউশন না থাকে। এই জিনিসগুলো আসলে অনেক ক্লিয়ার আপ হইতেছে আস্তে আস্তে ভাই। বুঝতে পারছি ভাই, ইটস রিয়েলি নাইস ভাই। তো আমরা আসলে বুঝতে পারলাম যে এআই এজেন্ট অথবা ক্লড, জেএলএম এগুলো দিয়ে যদি আমরা আসলে এমএল মডেল বানাতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে যে যদি কোনো জায়গায় আটকাই, আমার যদি বেসিকের সমস্যা থাকে, আসলে ও কি মডিফাই করতেছে অথবা কি করতেছে না করতেছে আমরা আসলে ধরতে পারবো না। তো আসলে বেসিক নলেজ থেকে শুরু করে ইন্টারমিডিয়েট নলেজ আমাদের আসলেই দরকার, যেন আসলে এআই আমাদের না চালাইতে পারে, অথবা আমরা যেন এআই কে দিয়ে চালাইয়া ভালো কিছু যেন আউটপুট নিয়ে আসতে পারি। এটা তো রিয়েলি নাইস একটা অ্যান্সার ছিল ভাই, থ্যাঙ্কস ভাই। এটা আসলে অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই এআই দিয়ে সব করে ফেলতেছি, তো তাহলে কি কি করা যায়? এই হচ্ছে অবস্থা। নাইস। তো আমরা আসলে শেষের দিকে আমরা আসলে কিছু কমেন্ট থেকে আহ, কিছু কোশ্চেন নেই, নিয়ে আমরা শেষ করে দিই হ্যাঁ ইনশাআল্লাহ। নেন ভাই। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন করছে আপনার সুজন ভাই। সুজন ভাই কোশ্চেন করছে যে উনি ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে আছে, এখন আসলে এআইএমএল কেমনে সুইচ করবে। তো আমরা যদিও আসলে এটার কোশ্চেন অ্যান্সার দিছি, আপনি যদি শেষে একটু ওনার জন্য ছোট্ট করে অ্যান্সারটা দেন ভাই। ওনার ফার্স্টে যেহেতু ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার আছে, তার মানে তার প্রোগ্রামিং সম্পর্কে অলরেডি আইডিয়া আছে, ল্যাঙ্গুয়েজ চুজের ক্ষেত্রে প্লাস তার যে প্রবলেম সলভিং আমি ধরে নিচ্ছি যে ওগুলো আছে। উনি কি করতে পারে যে বেসিক জিনিসটা সে সেট করে ফেলতে পারে, ওই যে আগের মতো গোল সেট করে নিবে, অবজেক্টিভ সেট করে নিবে, আসলে তিনি কি দিয়ে শুরু করতে চাচ্ছে। মেশিন লার্নিং এর যে মডেল গুলো আছে ওগুলো আগে চুজ করতে নিতে পারে, টপিক গুলা চুজ করে নিতে পারে, যে এই টাইপের প্রবলেম গুলো আসলে আমি চুজ করতেছি, যেমন স্ট্যাটিস্টিক্যাল মডেল নিচ্ছি নাকি আমি আপনার নিউরাল নেটওয়ার্কের দিকে যাব। উনি যদি বেসিক থেকে শুরু করে, যে নলেজ নাই, তাহলে ইজি দিয়ে শুরু করতে পারে, যেমন স্ট্যাটিস্টিক্যাল মডেল গুলা দিয়ে অ্যালগোরিদম দিয়ে ওই লার্নিংটা উনি শুরু করতে পারে। দেন স্টেপ বাই স্টেপ যে ডিসকাশন গুলো করছিলাম আমরা, ডিপ লার্নিং এর মডেল গুলা, তারপর এগুলার অ্যাপ্লিকেশন, এগুলার প্রজেক্ট, এই টাইপের জিনিসগুলা দিয়ে উনি স্টার্ট করতে পারে। সবগুলার বেসিক জিনিসগুলার অ্যালগোরিদম গুলার সম্পর্কে আইডিয়া থাকলে হবে ফার্স্টে। তারপর উনি যখন কাজ শুরু করবে তখন আস্তে আস্তে দেখবেন নিজেই ডিপ লেভেল যে নলেজ গুলো আছে উনি নিজেই গ্যাদার করতে পারতেছে। আচ্ছা আচ্ছা, আরেকজন কোশ্চেন করছে সায়েম ভাই যে ইফ এমএল এক্সপেক্ট রিসার্চ ইঞ্জিনিয়ার এম আই দেন ডিসিকিউ, if I learn ML except research, which engineer am I then and is it secure? মানে উনি যদি আসলে এমএল শিখে, যদি রিসার্চ ছাড়া, তাহলে কি এটা আসলে সিকিউর কিনা তার জন্য, আসলে এমএল এর সাথে কতটুকু রিসার্চটা কতটুকু যায়, অথবা যারা এমএল ইঞ্জিনিয়ার হতে রিসার্চটা চায়। আসলে উনি যে কোশ্চেনটা করছে, রিসার্চটা আসলে সবাই করে না। যারা আসলে একাডেমিক দিক থেকে আগায় থাকতে চায়, যেমন অনেকে রিসার্চ করে, অনেকে প্রজেক্ট করে। তো যারা রিসার্চ করে তাদের ক্ষেত্রে তারা হচ্ছে তারা একাডেমিক দিক দিয়ে তাদের টার্গেট থাকে যে না আমি রিসার্চ করে থিসিস পেপার, আমার যে পেপার গুলো আছে ওগুলাতে ফোকাস করে পাবলিকেশনসে যাব, প্লাস হচ্ছে আমার হায়ার স্টাডিজ এর প্ল্যান আছে, ওই রিসার্চ গুলো অনেক কাজে লাগে। আর যারা আছে যে না আমি আসলে রিসার্চে যাব না, আমি একটু প্রজেক্টের দিকে যাব, প্রজেক্টের দিকে যে কারেন্ট যে জব গুলো আছে আমি ওগুলাতে ফোকাস করব, আমি এগুলো আসলে কোম্পানির যে জব গুলো আছে ওই জব গুলাতে যাবো, বা বাইরের যে কোম্পানি গুলো আছে ওগুলাতেও কি আমি চাইতে পারবো, সেক্ষেত্রে সে প্রজেক্ট চুজ করে ভাই ওই লার্নিং প্রসেসটা আগায় নিতে পারে।
কারণ মেইন জিনিসটা হচ্ছে ভাই, মেইন ফোকাসটা হচ্ছে তার লার্নিং, সে প্রজেক্ট দিয়ে করলো নাকি থিসিস দিয়ে করলো, এটা আসলে ওইভাবে ডিপেন্ড না। কারণ সে আসলে যখন লার্ন করবে ওই জিনিসটাই আসলে চাই স্টেপ বাই স্টেপ। ওই জিনিস যখন লার্নিং প্রসিডিউর আগায় যাবে দেখবে যে অটোমেটিক প্রজেক্ট করতে যেয়ে ভাই থিসিসের মতো রিসার্চ হয়ে যায় এরকম। বুঝতে পারছি। সো আরেকজন কোশ্চেন করছে যে এআইএমএল জব সেক্টর বাংলাদেশে কেমন? সো এটা তো আপনি একটা অ্যান্সার দিচ্ছেন ভাই, যে আসলে হুম। বাংলাদেশের সেক্টরটা আসলে এখন গ্রোয়িং, অনেক হ্যাঁ কোম্পানি আসলে অ্যাডপ্ট করতে চাইতেছে। তো হ্যাঁ হ্যাঁ। এখন ম্যাক্সিমাম যদি কিছু কোম্পানি বলেন। অ্যাডপ্ট করতেছে জিনিসগুলা, হ্যাঁ, হচ্ছে আসলে ভাই যে যত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতেছে তার প্রজেক্টের ক্ষেত্রে সে তত আসলে সাকসেসটা নিয়ে আসতেছে। আগের অনেক দেখা যাইতো শুধু আপনার যারা আরএনজি সেক্টর যেগুলো ছিল, অনেকে দেখা যাইতো শুধু নর্মাল যে প্রজেক্ট গুলো আছে ইআরপি টাইপের ওই প্রজেক্ট গুলা করে যাচ্ছিল। বাট একটা ফেজে যে এখন তারা ওই ইআরপির মধ্যেও কিন্তু এর যে একটা ছোঁয়া, ওই ছোঁয়া লাগাই দিতেছে, বা এআই কে কিভাবে অ্যাডপ্ট করা যায় আমার এই এই টাইপের প্রজেক্ট গুলাতে, ইআরপি টাইপের প্রজেক্ট গুলাতে ওরা ওইগুলা অটোমেশন নিয়ে কাজ করতেছে। তো ওই ছোট কোম্পানি গুলা থেকেও কিন্তু এখন অনেক ভালো কাজ হচ্ছে, বা যারা ওল্ড কোম্পানি আসলে ওল্ড স্ট্র্যাটেজি বা ওল্ড কালচার ফলো করে তারাও কিন্তু এখন এআই কে অনেক তাড়াতাড়ি অ্যাডপ্ট করতেছে। সবাই আসলে এআই এর দিকে ফোকাস করতেছে, যেহেতু এআই আসলে সব দিকে চেঞ্জ করতেছে, সবাই মেইনলি এই ট্রেন্ডেই বাঁচতেছে। বুঝতে পারছি ভাই। তো তারপরে এই এআই ট্রেন্ডের পর একটা ভাই হিউজ একটা ট্রেন্ড আসবে ওই যে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে, যেটা হচ্ছে আপনার হিউম্যান সাইকোলজি প্লাস হচ্ছে আপনার কোয়ান্টাম কম্পিউটিং, তারপর হচ্ছে হিউম্যান বিহেভিয়ার, এগুলা নিয়ে আসলে কাজ হবে একটা হিউজ আপনার হয়তো বা 5-7 বছর পর, বা এখন অলরেডি অনেকে রিসার্চ করতেছে, অনেক কাজ হচ্ছে, যেটা হচ্ছে আপনার কোয়ান্টাম কম্পিউটিং এন্ড হিউম্যান ইন্টারাকশন, এই জিনিসগুলো নিয়ে অনেকে কাজ করতেছে। তো দেখা যাবে ফিউচারে অনেকে এটাও অ্যাডপ্ট করা লাগতেছে, তো এই জিনিস নিয়েও কাজ করতেছে। বুঝতে পারছি। একজন কোশ্চেন করছে যে ও কম্পিউটার প্রোগ্রামিং করে, সেকেন্ড ইয়ারে আছে, কোর্স প্রসেসে এক্সপার্ট হয়ে গেছে, এখন কি আসলে তার শুধু সে সি প্লাস প্লাস জানে, তাকে আসলে এখন হুম। এমএল টা শিখতে পারবে কিনা, সে কম্পাটিবল কিনা আর কি? হ্যাঁ অবশ্যই ভাই, যারা আসলে সি প্লাস প্লাস সি নিয়ে স্টার্ট করে তারা অলরেডি কিন্তু কমপ্লেক্স জিনিস নিয়ে শুরু করে দিছে ভাই জিনিসটা, আর পাইথনটা তাদের কাছে আসলে অনেক ইজি লাগবে। এটা বুঝতে এই পারছি। ক্ষেত্রে তার জন্য ভাই কোনো কমপ্লেক্সিটি সে আসলে ফেস করবে না, তার কাছে আরো এটা ইজি মনে হবে যখন সে পাইথন নিয়ে আসলে কাজ শুরু করবে, এবং মেশিন লার্নিং এর টপিক নিয়ে সে যখন শেখা শুরু করবে, এবং স্টেপ বাই স্টেপ সে যখন যাবে 1 ইয়ার এর মধ্যে তার যে গ্রোথ সে নিজেই দেখতে পারবে। থার্ড ইয়ারে সে আসলে তার গ্রোথ দেখতে পারবে যে সে কিভাবে কি ডেভেলপ করছে, এবং এতে করে কি অন্যদের থেকে সে কিন্তু আগায়ও থাকতেছে। বুঝতে পারছি ভাই। না, আমি যদি একটু কোশ্চেন অ্যান্সার দেই, আমিও মোটামুটি দেখা যেত যে কম্পিউটার প্রোগ্রামিং করতাম, আইপিসি আইসিবিসি তে পার্টিসিপেট করতাম। তো যখন আমি ফোর্থ ইয়ারে উঠছি, তো তখন ওই যে আপনার থিসিস সুপারভাইজারের মতো, যে আমার থিসিস সুপারভাইজার এমএল নিয়ে কাজ করে। তো ওই সুবাদে দেখা যাচ্ছে যে আমারও আসলে এমএল শেখা তখন শুরু হয়েছিল আর কি ফোর্থ ইয়ারে। তো আমরা কাজ করেছিলাম সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে, পরে যদিও আসলে ওটা জার্নালে পাবলিশ হয়েছিল। তো এখন কথা হচ্ছে যে এজ এ কম্পিটিটিভ প্রোগ্রামার আমি তখন ফিল করছিলাম যে আমি ইজিলি সবকিছু গ্র্যাব করতে পারতেছি। আমার আসলে তখন কোডিং নিয়ে আসলে ভয় পাইতাম না। এবং যা দেখতাম মনে হতো আরে এটা তো সেমই, একটা ফাংশনই তো, একটা লুপই তো, আগে সি প্রসেসে যা করতাম, সিতে যা করতাম সেম জিনিসই। তো এখানে আসলে নতুন কিছু নাই, নতুন কিছু হচ্ছে যে প্রবলেমটা সলভ করতেছি কিভাবে, ডাটা সেটটা কিভাবে নিচ্ছি, কিভাবে ডাটা ম্যানিপুলেশন করতেছি, তারপর কিভাবে অ্যালগোরিদম কোনটা চুজ করতে হবে। আসলে যারা কম্পিউটার প্রোগ্রামিং করে তার কাছে আরো অ্যালগোরিদম গুলো বোঝাও আসলে সহজ হয়ে যায় তখন আসলে। এবং সব মিলে আসলে এটা অনেকটাই হেল্পফুল। তো যারা আসলে নর্মাল প্রোগ্রামার থেকে আমার মনে হয় যে যারা কম্পিউটার প্রোগ্রামার, তারা আসলে এই প্রবলেম এখানে আসলে আরো ভালো প্রবলেম সলভিং এর জায়গাটা আরো ভালো মতো পায় আর কি, রিয়েল লাইফের সিনারিও পায়, কিভাবে ওই যে ডিপ লার্নিং এর লেয়ার গুলা কিভাবে অপটিমাইজেশন করা যায়, সিএনএন লেয়ার গুলো কি অপটিমাইজেশন করা যায়, এই জিনিসগুলো আসলে সে আরো ভালো মতো বুঝতে পারে, ইজিলি গ্র্যাব করতে পারে। তো যারা প্রবলেম সলভিং করে তাদের কাছে আসলে এটা অনেক ইন্টারেস্টিং লাগার কথা আর কি। এই তো। তো থ্যাংক ইউ ভাই। আসলে আমরা আসলে শেষের দিকে চলে আসছি সবাই, লাস্ট পর্যন্ত যারা ছিলেন সকলকে ধন্যবাদ, এবং স্পেশালি আনিস ভাইকে ধন্যবাদ যে আসলে এই ট্রেন্ডি যুগে আসলে ইফেক্টিভ কিছু অ্যান্সার দিচ্ছেন, এবং আসলে এগুলো আমাদের জানা উচিত ছিল, কেননা আমরা চিন্তা করতেছি যে আসলে আমরা কিভাবে শুরু করব কি না করব। তো থ্যাঙ্কস আনিস ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। ইনশাল্লাহ আবার কোনো একটা নাইস সেশনে আপনার সাথে দেখা হবে সহজ কোডিং এর মধ্যে। থ্যাংক ইউ ভাই, আপনার ইনশাল্লাহ ভাই। যে
কিছু বলতে চান কিনা সবার উদ্দেশ্যে? আপনাকেও ধন্যবাদ আসলে এত সুন্দর করে কোশ্চেন গুলা করার জন্য, এবং আপনার কোশ্চেন গুলা অনেক সিকোয়েন্সিয়াল ছিল, যে স্টেপ বাই স্টেপ একটা প্রসেসের মাধ্যমে গেছে। আশা করি যে যারা অ্যাটেন্ডেন্ট যারা আছে তাদের কাছেও জিনিসটা ভালো লাগবে, যে তাদের একটা মোটিভেশন থাকবে যে তারা কিভাবে স্টার্ট করতে যায়, বা অলরেডি যারা স্টার্ট করছে যে তারা আসলে কোন ফেজ থেকে আরো ইমপ্রুভ করতে পারে এই জিনিসগুলো, এবং তাদের হয়তো বা এখন ক্লিয়ার আইডিয়া থাকবে যে না, এই রিলেটেড আসলে কাজ হইতেছে, এবং এই কম এমএল নিয়ে শিখলে তাদের আসলে কাজের সমস্যা হবে না, বা তাদের আসলে যে নলেজটা আছে এটা আসলে ওনারা অন্য কারোর সাথেও শেয়ার করতে পারবে, এবং তারা এখন যেইভাবে ইজিলি লার্ন করতে পারতেছে, এবং তাদের আশেপাশে যে কোর্স গুলো আছে তারা ইজিলি করতে পারতেছে। আমাদের সময় এত ডিটেলস আসলে সবকিছু ছিল না, এখন তাদের জন্য লার্নিং প্রসেসটা অনেক ইজি হয়ে গেছে। তো আশা করবো যেন তারাও প্রত্যেকটা জিনিসের বেসিক জিনিসগুলো ক্লিয়ার আপ করে যেন নেক্সট পেজে তারা আসলে নিজেদের মতো করে অবজেক্ট এবং গোল সেট করতে পারে, এবং যেন আশেপাশের কথা না শুনে যে এরকম যে অনেকে বলে যে এমএল রিলেটেড বা এই কাজ করলে তো বা এটা নাই ওটা নাই, জব নাই। জব নাই নাই শোনার থেকে ভালো আসলে আপনি নলেজ গেদার করেন। আর রিজিকের মালিক তো আল্লাহ, রিজিক এখন যার যেখানে আছে সেখানেই হবে। রিজিক যা সবার কিছু না কিছু আসলে রিজিক আছে, এখন চেষ্টা না করলে তো হবে না ভাই, যে আমি আসলে এটা জানি আমি শুনতেছি ভাই নাই নাই নাই, এটা শুনে তো আমি আর বসে থাকলে হবে না। আমার জিনিসটার প্রতি কি করতে হবে, আমার নিজের অবজেক্টিভ সেট করতে হবে, গোল সেট করতে হবে, দেন ওই বেসিসে যখন আমি কাজ করব চেষ্টা করব, তো চেষ্টা করলে দেখবেন যে আপনার ফল আপনার হাতেই পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ ভাই।